ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং আজকে আমরা লোগো বেসিক ক্লাস 2 করছি, অর্থাৎ আজকে লোগোর দ্বিতীয় নাম্বার ক্লাস করছি এবং আমি বলবো আজকের ক্লাসটাও বেসিক। কারণ লোগোর মধ্যে লোগোর ক্লাস আসলে লোগো নিয়ে একটা কোর্স করা যায়। লোগো নিয়ে আপনি 2 মাস 3 মাস 6 মাস 1 বছরের কোর্স করতে পারেন। ব্যাপারটা এরকম। তার মানে আপনি চিন্তা করেন লোগোর মধ্যে কতটা ধাপ বা কত কিছু। হ্যাঁ, আমি যেমন বললাম 1 বছরের কোর্স করেন, এখন ব্যাপারটা এরকম যে ভাইয়া 1 বছরের মধ্যে লোগো তো 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়। না, আপনি যদি আপডেটেড লোগো, অর্থাৎ লোগো আমরা যেসব লোগো করতেছি লোগো তো শেষ নাই, আপনি অ্যানিমেটেড লোগোর কথা চিন্তা করেন, মোশন গ্রাফিক্স এর কথা চিন্তা করেন। লাইক আপনি প্রথমে ফটোশপ শিখলেন, ইলাস্ট্রেটর শিখলেন, লোগো ডিজাইন শেখার জন্য প্রথমে ফটোশপ ইলাস্ট্রেটর শিখলেন, এরপর চলে গেলেন আপনি মোশনে গেলে আপনি ওই লোগোটাকে সুন্দর একটা ভিজুয়াল দিতে পারলেন, লোগোটাকে একটু অ্যানিমেট করতে পারলেন যেটা দেখতে খুব অ্যাট্রাকটিভ। আপনি একটা লোগো বানাইলেন, সেই লোগোটাকে নিয়ে মানুষ কিন্তু এটাকে মোশনে রূপান্তর করতেছে। বাইরের কান্ট্রিতে বা বাইরের যারা মানুষজন এই মুহূর্তে ট্রেন্ড কি চলতেছে, এই মুহূর্তে ট্রেন্ড চলতেছে মোশন। লাইক আপনি একটা টিভিতে আপনার একটা লোগো দিবেন, সেই লোগোটা কিন্তু অবশ্যই মোশন দিবেন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের উপর একটা লোগো দেন, সেই লোগোটা অবশ্যই মোশন দিবেন। আর এই জন্য এখন মোশন গ্রাফিক্সে চলে যাচ্ছে সবকিছু। যেমন আপনারা এতদিন ফেসবুকের একটা অ্যাড বানাচ্ছেন, এই অ্যাডগুলো কিন্তু দিন দিন মোশনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ গ্রাফিক্সের চাহিদা, গ্রাফিক ডিজাইনের মধ্যে যে স্টিল গ্রাফিক্সের চাহিদা এখন কমে মোশন গ্রাফিক্স বা ভিডিওর দিকে মানুষজনের চাহিদাটা বাড়ছে। দ্যাটস ওয়াই নেক্সট যে আপনাদের প্ল্যানিং হওয়া উচিত সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন শেখার পর মোশনের দিকে কনভার্ট হওয়া উচিত, বা মোশন ডিজাইন বা মোশন গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত। তো এই মুহূর্তে আমরা যে গ্রাফিক ডিজাইন শিখছি, গ্রাফিক ডিজাইনের একটা পার্ট হচ্ছে লোগো ডিজাইন। আর লোগো ডিজাইনের সেক্টরটা আসলে অনেক বড়, অনেক ক্রিয়েটিভ। এটা আসলে খুব ইজি না যে আমি 2 দিন ক্লাস করলাম, একটা কোর্সের মধ্যে 2টা ক্লাস করলাম বা 6টা ক্লাস করলাম বা 10টা ক্লাস করলাম আর লোগো ডিজাইনার হয়ে গেলাম। আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, লোগো ডিজাইনার আপনারা এখানে সবাই লোগো ডিজাইনার। এখানে আপনি একটা শেপ নিয়ে একটা কিছু নাম লিখে দিলে, একটা লোগো করলেই আপনি লোগো ডিজাইনার হয়ে গেলেন। বাট পারফেকশন আনা কিন্তু এতটা ইজি না, বা ইউনিক লোগো তৈরি করা এতটা ইজি না। দ্যাটস ওয়াই লোগো ডিজাইনিং সেক্টরে একটু সময় লাগবে। অর্থাৎ প্রফেশনাল কোর্স করলেন আপনারা, এই মুহূর্তে যে কোর্সটা করছেন কোর্সটা হচ্ছে প্রফেশনাল কোর্স। এই প্রফেশনাল কোর্সের মধ্যে আপনি যদি আশা করেন যে এই কোর্স করে আমি লোগো ডিজাইনার হয়ে যাব, আসলে ধারণাটা ভুল। এই কোর্সটা লোগো ডিজাইনিং এর কোনো কোর্স না। আপনি যদি লোগো ডিজাইনার হতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা করে লোগো ডিজাইনের উপরে টিউটোরিয়াল কিনতে হবে বা কোনো জায়গা থেকে কোর্স করতে হবে। অর্থাৎ লোগো ডিজাইন আলাদা একটা সেক্টর। এই সেক্টরে যাওয়া, এই সেক্টরে নিয়ে কাজ করা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা যেমন তাড়াহুড়া করেন 3 মাসের মধ্যে কোর্স, 3 মাসের মধ্যে ইনকাম, সেটা আসলে লোগো ডিজাইনের কোনো কোর্সে সম্ভব না। বা এই মুহূর্তে আমি বলছি না যে আপনারা লোগো ডিজাইন নিয়ে কাজ করে এই মুহূর্তে থেকে ইনকাম করেন। হ্যাঁ, এখানে সবাই লোগো ডিজাইনার হতে পারবে না। এখানে হাতে গোনা 10 জন লোগো ডিজাইনার হবে, 20 জন লোগো ডিজাইনার হবে, বাট সবাই পারবে না। কারণ লোগো ডিজাইন এতটা সোজা না যে আমরা 10টা ক্লাস করলাম আর আমি একজন লোগো ডিজাইনার হয়ে গেলাম। ব্যাপারটা কি ক্লিয়ার করতে পারছি? কারো কোনো প্রশ্ন এই কন্টেন্টে, এই টপিকে কারো কোনো প্রশ্ন আছে? এই টপিকে কি পারফেক্ট লোগো ডিজাইনার হওয়ার জন্য কি করা দরকার? পারফেক্ট লোগো ডিজাইনার হইতে হলে ইলাস্ট্রেটরের প্রতিটা শেপ সম্পর্কে আইডিয়া থাকা দরকার। ইলাস্ট্রেটরটা একদম হাতের আঙ্গুলে নিয়ে আসা দরকার। এবং এবং আমাদেরকে প্রচুর লোগো কপি করা দরকার। ধরেন এমন কোন লোগো বাদ না রাখা যে লোগোটাকে আমি কপি করি নাই, আমার প্রতিটা লোগো কপি করা উচিত। আসলে কপি করে করে আমরা ডিজাইন শিখি। যেমন আপনি এই মুহূর্তে একদম বেসিক লেভেলে আছেন, ধরেন আপনি এই মুহূর্তে অ্যাপলের লোগোটা কপি করলেন, আপনি এই মুহূর্তে গুগল ক্রোমের লোগোটা কপি করলেন, মেসেঞ্জারের লোগোটা কপি করলেন, ইউটিউবের লোগোটা কপি করলেন, বিভিন্ন কোম্পানির লোগোগুলো আপনি কপি করলেন। কপি করতে করতে আপনার পারফেকশন আসবে। পারফেকশন একদিনে সম্ভব না। বিশেষ করে লোগো ডিজাইনের সেক্টরটা এটা ফুললি কপির উপরে ডিপেন্ড করতেছে। আপনি যত কপি করবেন তত কাজ শিখবেন। কারণ একজন বড় ডিজাইনার যখন একটা লোগো ডিজাইন করে, ওই ডিজাইনটাকে কপি করে আপনি কি নেক্সট ধাপে যাবেন, নাকি নিজে নিজে ওই ডিজাইনটা আগে করে তারপর আসবেন? ধরেন আপনাকে একটা এক্সাম্পল দেই। আচ্ছা, গাছ থেকে আপেল নিচের দিকে কেন পড়ে? গাছ থেকে আপেল আকর্ষণ শক্তির কারণে। এটা কে আবিষ্কার করেছিল? নিউটন। এখন নিউটন যদি আবিষ্কার না করে, আমার চাচাতো ভাই নিউটন। আচ্ছা, এখন নিউটনের আবিষ্কারটাকে যদি আপনি মেনে না নিয়ে আপনি নিজে যদি এটা আবিষ্কার করতে যাইতেন, ধরেন এই মাধ্যাকর্ষণ শক্তিটা আপনি নিজে আবিষ্কার করবেন, বা গাছের ফল উপর দিকে না পড়ে নিচের দিকে কেন পড়ে এটা আপনি নিজে আবিষ্কার করতে যদি চান, সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হবে বলুন তো? প্রবলেম হচ্ছে এইটা নিয়ে চিন্তা করতে, এইটা নিয়ে অনেক সময় লেগে যাবে।
এরপর আপনি যখন এটা আবিষ্কার করবেন ততদিন তারপরে আপনি নেক্সট চিন্তা করতেছেন, অর্থাৎ তারপর আপনি চিন্তা করতেছেন যে আমি এরপরে অন্য কিছু আবিষ্কার করব, জি এর মান নির্ণয় করব বা চাঁদে যে জি এর মান। কিন্তু আগে তো আপনি মাধ্যাকর্ষণের এটা আপনি নিউটনের এখান থেকে তো ধারণা নিতে পারতেন, বা নিউটনের ওটা শিখলে তো আপনার হয়ে যেতেছে। আপনি নিউটনের ওই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখতে পারেন বা প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখতে পারেন, আপনার তো নতুন করে আবার আবিষ্কার করার দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে এইখানে যে লোগো ডিজাইন যে আমরা শিখবো, লোগো ডিজাইন যদি আমরা মানুষটা কপি করি, কপি করতে করতে শিখি, সেই শেখাটাই আমাদের সব থেকে বেশি কাজে দেয়। ঠিক আছে, কারণ একজন লোগো ডিজাইনার সে কিন্তু লোগো ডিজাইন করে ফেলেছে, সেই ডিজাইনটা যদি আপনি কপি করতে পারেন সেই ক্ষেত্রে আস্তে আস্তে করে সেই ডিজাইনটা কপি করতে করতে আপনার পারফেকশন চলে আসবে। ডিজাইনার এভাবেই হয়েছি, আমি ডিজাইনার এভাবে হয়েছি, আমার মতো হাজার হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি ডিজাইনার ঠিক এভাবেই তৈরি হয়েছে আরেকজনেরটা কপি করে, কারণ প্রাথমিক অবস্থায় কপি না করতে পারলে আপনি কিছুই পারবেন না। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। মাস্ট বি কপি করতে হবে। অবশ্যই কপি করতে হবে। আচ্ছা, এখন আপনারা লোগোর ডিজাইনের যে কপি এইচডব্লিউ দেওয়া হয়েছিল সেগুলো আপনারা কি করেছেন? সেগুলো আমি দেখবো কিভাবে কোথায় দিয়েছেন। ভাই গ্রুপে। গ্রুপে আমি কি এই গ্রুপে গেলে দেখতে পাবো? জি ভাইয়া। আর একটা কোয়েশ্চেন ছিল প্রশ্ন করে ফেলেন। স্যার, আমাদের কি মানে সবগুলো টপিকস এর উপরে পারফেক্টলি এসে করা কি মানে মানে করতেই হবে, মানে সব টপিকের উপরে কি আমরা এক্সপার্ট হতে হবে? আচ্ছা, আসলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যারা, তারা হচ্ছে সবই পারে। ধরেন আমি একজন প্রফেশনাল ডিজাইনার, আমি সবই পারি, কিন্তু আমি সব সেক্টরে এক্সপার্ট না। অর্থাৎ আপনি সব কাজই করলেন, এক্সপার্ট এক জিনিস, পারা এক জিনিস। যেমন ধরেন আমি লোগো পারি, বাট আমি লোগো খুব একটা করি না। হ্যাঁ, লোগো করি না যে তা না, ধরেন লোগোর কাজটা আমি একটু কম করি। লোগোর কাজটা কম করার কিছু কারণ আছে, সেগুলো আমি বলছি। তো ধরেন আপনি অনেকগুলো কাজ শিখেছেন, বাট মাস্টার হিসেবে আপনি যে কোনো একটা কাজ কিনেন, দুইটা কাজ কিনেন, তিনটা কাজ কিনেন, পাঁচটা কাজ কিনেন, বাট সব কাজ যদি আপনি সমানভাবে শিখতে চান তাহলে একটু ঝামেলা আছে, আপনি সবকিছু জগা খিচুড়ি পাকাই ফেলবেন। ধরেন এই মুহূর্তে আপনি ভিজিটিং কার্ড ডিজাইন শিখেন, ক্লিপিং মাস্ক করা, ক্লিপিং মাস্ক বা নর্মাল যে কাজগুলো কমন পড়তেছে সেই কাজগুলো যদি আপনি আগে শিখেন, সেক্ষেত্রে আপনার যেটা আপনি আস্তে আস্তে করে ধাপে ধাপে এগোবেন। আপনি একসময় লোগো ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, বা এক সময় আপনি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, বাট ধাপে ধাপে এগোনো। আর আমি যদি এই মুহূর্তে সবকিছু নিয়ে একসাথে ট্রাই করি, একদিকে আমি লোগো ডিজাইন নিয়ে চিন্তা করতেছি, আর একদিক দিয়ে আমি এদিকে ফটোশপ, ইমেজ এডিটিং, ইমেজ ডিটাচ নিয়ে মাথা কাটাইতেছি, কালো থেকে ফর্সা করা, মুখে দাগ দূর করা, সব দুটোই আমি একসাথে করতেছি, বা দুই জায়গায় আমি একই সাথে কোর্স করতেছি। তো ব্যাপারটা হচ্ছে তখন ঝামেলা পড়ে যাবেন। দ্যাটস ওয়াই আপনাদের কি করা উচিত, আপনাদের যে কোনো 7টা ক্যাটাগরি বেছে নেওয়া উচিত। অর্থাৎ ইউটিউবে আমাদের যে কোর্সের যে মডিউলটা, এই মডিউলের মধ্যে তো অনেকগুলো কন্টেন্ট আছে, সবগুলো কন্টেন্ট আপনার শেখার দরকার নাই, আপনি মানে পারফেক্ট হওয়া দরকার নাই, আপনি সবগুলো দেখেন, শিখেন, আইডিয়া রাখেন, বাট আপনি যে কোনো 7টা টপিকের উপর মাস্টার হইতে হবে, যে কোনো 7টা। এই 7টা টপিক কেন বলতেছি, কারণ ফাইবারে যখন আমরা ফ্রিল্যান্সিং করতে যাব তখন আমাদের 7টা গিগ দেওয়া লাগবে। তো 7টা গিগ যেহেতু দিতে হয়, সেহেতু আমাদের এখান থেকে 7টা ক্যাটাগরি বেছে তারপর আমাদের কাজ করা উচিত। তার মানে আমি বলতে চাচ্ছি আপনার সবগুলো ক্যাটাগরি পারফেক্ট হওয়ার দরকার নেই, আপনি মাত্র 7টা ক্যাটাগরি, সেটা যে কোনো 7টা হইলেই হবে। সেই 7টাতে হইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। হ্যাঁ, এখন কথা ভাই, আমার কি 7টাই হইতে হবে, আমার কি একটা হইলে হবে না, আমি কি শুধু ভিজিটিং কার্ড দিয়ে কাজ করতে পারবো না, শুধু ইমেজ এডিটিং দিয়ে কাজ করতে পারবো না? হ্যাঁ, সেটাও পারবেন, বাট 7টা হলে কোনো রিস্ক থাকে না। কারণ আপনি যদি 7 ধরনের কাজ অনলাইনে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের বেশি থাকবে, বা ক্লায়েন্ট গুলো খুঁজে পাওয়া যাবে, বা কাজ পেতে সহজ হবে। ক্লিয়ার আপু? নাশিদ আপু, কোন প্রশ্ন? ভাইয়া 7টা ক্যাটাগরি বলতে মানে 7টা ক্যাটাগরি বলতে ধরেন গ্রাফিক ডিজাইন, ভিজিটিং কার্ড হতে পারে, ইমেজ এডিটিং হলো, ফ্লায়ার হলো, লিফলেট হলো, প্রোডাক্ট প্যাকেজিং হলো, এরকম করে 7টা কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল হলো, বুঝতে পারছি এরকম। বুঝছি ভাই, এবার বুঝছি। হ্যাঁ ভাই, বুঝছি ভাই, আসসালামু আলাইকুম ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই। জি, কে বলে কথা বলে, কে কথা বলেন, জোরে বলেন। হ্যালো ভাই রাতুল। রাতুল ভাই কি বললেন, ঝটপট বলেন। হ্যাঁ, ওই যে আমাদের ক্লাস টাইম কয়টাই 9টা থেকে? হ্যাঁ ওইটাই, হ্যাঁ। হ্যাঁ ওইটাই, যেটা ওইটাই। জি, ওকে। এখন আমরা লোগো আসলে কি, আমরা লোগো সম্পর্কে একটু রিসার্চ করে আসি, যে লোগো আসলে কি, বা লোগো বলতে আমরা কি বুঝি। আমরা যদি গুগলে যে হোয়াট ইজ লোগো লিখে সার্চ করি,
হোয়াট ইজ লোগো। গুগলের কাছে আমরা প্রশ্ন করলাম হোয়াট ইজ লোগো। গুগল আমাদের আনসার করলো এ লোগো ইজ আ গ্রাফিক মার্ক। গ্রাফিক মার্ক, এমব্লেম, এমব্লেম অর্থাৎ আইকন টাইপের কিছু। সিম্বল, সিম্বল মানে তো বুঝি আমরা এক নির্দেশক, যেমন ধরেন জিমেইলের একটা সিম্বল হতে পারে, কলের একটা সিম্বল হতে পারে, যেগুলো আইকন আপনারা বলেন, সেই আইকন গুলাও কিন্তু সিম্বল। এরপর স্টাইলাইজড নেম, অর্থাৎ স্টাইলাইজ করা একটা নেম। এরপর লেখা আছে ইউজ টু আইডেন্টিফাই এ কোম্পানি, যেগুলা একটা কোম্পানির আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয়। অর্গানাইজেশন, এখানে কিন্তু কোম্পানির পরে থেমে যায় নাই, কোম্পানি এরপরে এবং অর্গানাইজেশন এবং প্রোডাক্ট অর অথবা ব্র্যান্ড। আচ্ছা, অর্গানাইজেশন মানে কি? সংস্থা। প্রোডাক্ট বা পণ্য। ব্র্যান্ড, ব্র্যান্ড মানে কি? ব্র্যান্ডের বাংলা কি? মার্কা। ব্র্যান্ডের বাংলা হলো মার্কা। তার মানে একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, এরপরে প্রোডাক্ট, এরপরে ব্র্যান্ড বা মার্কা, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য একটা গ্রাফিক মার্ক হতে পারে, একটা সিম্বল হইতে পারে, একটা স্টাইলাইজড নাম হতে পারে। নরমাল নাম কিন্তু সে বলে নাই, সে বলছে স্টাইলাইজড নাম। এখানে কোনো আইকন থাকতে পারে, কোনো শেপ থাকতে পারে, তার সার্ভিসের কোন একটা আইকন বা সিম্বল হতে পারে। তো লোগো হইতেছে এমন একটা জিনিস যেটাকে প্রেজেন্ট করার জন্য, আমার কোম্পানিকে প্রেজেন্ট করার জন্য কোনো একটা সিম্বলও হতে পারে, কোনো একটা নামও হতে পারে, এমন একটা কিছু যেটা আমরা জেপিজি বা পিএনজি তে ইউজ করি। অর্থাৎ ভিজুয়াল ডিজাইনে, ভিজুয়াল ডিজাইন বলতে আমরা দুই চোখে যা দেখি সেগুলো, এবং যে ডিজাইনটা আমরা দেখে দেখে করি বা দেখি এবং করি, সেই ডিজাইনকে বলা হয় ভিজুয়াল ডিজাইন। তো ভিজুয়াল ডিজাইনের মাধ্যমে বা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা যে একটা সিম্বল দিয়ে একটা কোম্পানির নির্দেশক বা কোম্পানির পরিচিতি বা আইডেন্টিফাই করার জন্য যে জিনিসটা বানাই, তাকে বলা হইতেছে একটা লোগো। তো এই লোগো নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, আমাদের ক্যামেরাগুলো অফ রাখি। একজন ক্যামেরা অন করেছেন, M01 গ্যালাক্সি। আচ্ছা, ক্যামেরাগুলো অফ রাখতে হবে নিজেদের। তো এই লোগো নিয়ে আমরা আজকে কাজ করব। লোগো ডেফিনিশন হচ্ছে এটা। এখন কথা হচ্ছে কিছু লোগো আমরা দেখে আসছি, লোগোর মধ্যে আসলে কোনো মিনিং থাকে কিনা। তো এখানে আমরা বেশ কিছু লোগো দেখতে পাচ্ছি, যেমন ধরেন এখানে লেখা আছে কোকা-কোলা। এই কোকা-কোলার লোগোর মধ্যেও কিন্তু একটা থিম আছে। কোকা-কোলা লোগোর মধ্যে একটা থিম আছে। এর থিমটা জানেন কে? হাসানুর জানেন এই কোকা-কোলা লোগোর থিমটা কি? কোকা-কোলা কই থেকে আসছে? না ভাইয়া। আচ্ছা, এই থিমটা কে জানেন? এই কোকা-কোলার থিমটা ভাইয়া একটু বলে দেন। আল্লাহ, কেউ জানেন না? না ভাইয়া, সারা জীবন খাইয়ে গেলাম। সেটাই তো দেখতেছি, সারা জীবন খেয়েই গেল। আচ্ছা, আমি এই ভিডিওটা দেখছিলাম, বাট অনেকে দেখেছেন, অনেকে মানে ইয়ে করছেন, মানে দেখে বুঝেন নাই আর কি। তো যাই হোক, আমি ভিডিওটা একটু বুঝাই দিচ্ছি। কয়েকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট এখানে, সেই জিনিসগুলো আমি বুঝাই দেই। আর নিজেদের মাউথ পিস এবং ক্যামেরা অফ রাখি। কারো কিছু বলার থাকলে বলে মাউথ পিস অফ করে রাখবো। আচ্ছা, এই ভিডিওর মধ্যে আমরা কোকা-কোলাটা আছে সম্ভবত লাস্টের দিকে, আমরা কোকা-কোলাটা আগে যাই। কোকা-কোলা, তো কোকা-কোলা, এই কোকা-কোলা কোম্পানিটা, তাদের লোগোটা কিভাবে এসেছে সেটা আমরা একটু দেখি। এই কোকা-কোলার মধ্যে এই যে সিও, কোকা-কোলা, এই ওর মধ্যে একটা থিটা আছে, অর্থাৎ ওটা কিন্তু নরমাল না। সবকিছু আমার নরমাল, এ কিন্তু নরমাল, কিন্তু ওর মধ্যে একটা থিটা আছে। অর্থাৎ এই থিটার দ্বারা কোন একটা কিছু মিন করা হচ্ছে। এই থিটার দ্বারা কোন একটা কান্ট্রি, কোন একটা দেশ যারা প্রথম বের করেছে, খেয়াল করেন এই থিটাটা কই থেকে আসছে। এই থিটাটা, এই যে একটা দেশ, এই দেশ থেকে আসছে। এখানে দেখেন একটা পতাকা রাখা হয়েছে। এই থিটার মধ্যে একটা পতাকা আছে, এই যে আমরা পতাকা দেখতে পাচ্ছি। এই পতাকাটা কোন দেশ? কোন একটা কান্ট্রি। এই যে কোন একটা কান্ট্রি, এটা সম্ভবত ডেনমার্ক। এটা এই পতাকাটা কোন দেশের? ডেনমার্ক। আই থিংক এটা ডেনমার্কের পতাকা। তো এই যে ব্যাপারটা, এই কোকা-কোলার মধ্যে এই থিমটা আছে। কোকা-কোলা লোগোটা এমনিতে আসে নাই, এখানে কোন একটা টুইস্ট আছে। তো যেমন আমি আরো কয়েকটা লোগো যদি দেখাই, এখানে হুন্ডাই, এই হুন্ডাই লোগোর মধ্যে আমরা একটু হুন্ডাই লোগোটা কিভাবে এসেছে সেটা আমরা একটু দেখে আসি। হুন্ডাই অনেক বড় একটা গাড়ি কোম্পানি, অনেক বড় একটা ইয়ে। তো হুন্ডাই লোগোটা হচ্ছে এটা, দেখে বোঝা যাচ্ছে যে এইচ লেখা। তো দেখে আমরা আপাত দৃষ্টিতে মনে করি যে এখানে একটা এইচ লেখা আছে, আসলে দেখতে ওইরকমই লাগে। বাট আসলে এই জিনিসটা কি বা কই থেকে আসছে সেটা আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে এখানে কাস্টমারের সাথে একটা কোম্পানির রিলেশন, এখানে গুড পার্টনারশিপ,
যে কাস্টমারকে ধরে রাখার জন্য, কাস্টমারের মন পাওয়ার জন্য, কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড বা স্যাটিসফাইড করার জন্য এখানে গুড একটা রিলেশন, গুড একটা সম্পর্ক এখানে আসছে। এখানে দুজনের বন্ডিং দেখাচ্ছে, দুজনের সম্পর্ক দেখাচ্ছে। এটা হচ্ছে তাদের লোগোর একটা থিম, এবং এটাকে এইচ এর মতো দেখানো হবে, কারণ এটা এইচ হুন্দাই, তাহলে এইচ এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হলো এইটা। তাহলে আমরা আরেকটা লোগোর উদ্ঘাটন করলাম, ঘটনা উদ্ঘাটন করলাম, যে দুইটা লোগোর ঘটনা আমরা উদ্ঘাটন করলাম, যে এটা কেন আসছে, কই থেকে আসছে। এরপরে অ্যাডিডাসও আছে, অ্যাডিডাসে আমরা না যাই, আমরা এরপরে দেখি আর কোনোটা আছে। আচ্ছা, অ্যাপলের লোগোতে যাই। আপেলের লোগোটা আসলে কই থেকে আসছে, তো আমরা আপেলের লোগোটা কই থেকে আসছে সেটা একটু দেখে আসি। অ্যাপল কোম্পানির লোগো আমরা মনে করি যে সে মনে হয় আপেল খাইতেছিল, সেই থেকে লোগো হইছে, বা একটা আপেল মাথার উপরে পড়ছিল তাই তার লোগো অ্যাপল দিয়েছে। আসলে ব্যাপারটা কি, লোগোটা হচ্ছে একটা আপেল, একটা অ্যাপল, সে মনে করলো যে আমার কোম্পানির নাম আমি অ্যাপল দিব, কিন্তু তার লোগোটা কেমন হবে, সে অনেক ভেবেচিন্তে দেখলো যে লোগোটাকে যদি আমি এক কোনো একটা কামড় দিয়ে খেয়ে দেখি, একটা খেয়ে রাখি, সেক্ষেত্রে জিনিসটা সুন্দর হয়। অর্থাৎ নর্মাল একটা আপেল, এটা তো সবাই একটা আপেলের মধ্যে তো কিছু নাই, ইউনিকনেস কিছু নাই, কিন্তু সেই আপেলের মধ্যে এক কোনা যদি আমি খেয়ে রাখি, সেটা একটা ইউনিকনেস আসে। কিন্তু এই ইউনিকনেস জাস্ট আমি বললাম যে একটা আপেলটা আমি এক কামড় দিলাম, এটা হলো ইউনিক, এটা একটা ইউনিক, এটা একটা লোগো, এটা বললে তো আর হবে না, এর পেছনে একটা লজিক দেখানো লাগবে। সেই লজিকটা হচ্ছে এইটা, যে বাইট আর এই বাইট, এখানে দুইটা বাইট আছে, একটা হচ্ছে আমাদের বাইট মানে কামড়, আর একটা হচ্ছে বাইট অর্থাৎ কিলোবাইট, গিগাবাইট, মেগাবাইট, অর্থাৎ ইলেকট্রনিক্স থেকে যে বাইটটা আমাদের আসতেছে, বা ইলেকট্রিসিটির সাথে আমরা যে বাইটটা এখানে আনতেছি, ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আমরা যে বাইট, মেগাবাইট, কিলোবাইট এই যে পরিমাপকগুলো ইউজ করি, তো এই যে বাইট, এই বাইট থেকে, বাইনারির বাইট থেকে আমরা এই বাইটটা আনতেছি, অর্থাৎ ওই বাইট আর এই বাইট দুটোর উচ্চারণ এক। সো আমার লজিকটা হচ্ছে এইটা, যে যেহেতু আমার ওই বাইটের সাথে এই বাইট উচ্চারণ আছে, সেহেতু আমি একটা কামড় দিয়ে, এটা আমি একটা লজিক দিয়ে দিলাম, যে একটা কামড় দিলাম, এই বাইট, ওই বাইট থেকে এই বাইট আসছে, এটাই আমার লজিক। আমরা কি এই তিনটা লোগোর কনসেপ্ট বুঝতে পারছি? আমরা এই পর্যন্ত তিনটা লোগোর কনসেপ্ট, তিনটা লোগোর, এরকম কেউ আছেন? আমরা তিনটা লোগোর কনসেপ্ট জাস্ট জানলাম। ভাইয়া ভাইয়া এই যে এখন যে বললেন না বাইট, এই জিনিসটা আরেকবার করলে একটু ভালো হইতো, আরেকবার বললে। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার মোবাইলের মধ্যে যে গিগাবাইট, অর্থাৎ আপনার র্যাম যে কত জিবি বা কত এমবি, আপনার মোবাইলে র্যাম কত জিবি ভাইয়া? আমারটা হলো আপনার 1 জিবি। 1 জিবি র্যাম। এখন 1 জিবি র্যামে 1 জিবি যে বলতেছেন গিগাবাইট, এই গিগাবাইটে এক গিগাবাইটে কত মেগাবাইট আপনি কি জানেন? মানে 1000 ইয়া 24 এরকম তো হয় আপনার 1 এমবি এরকম আর কি। আচ্ছা, 1 মেগাবাইটে কত কিলোবাইট এটা জানেন? না ভাই এর মানে খেয়াল নাই আর কি, আমরা জি ভাই, আমরা জানি। হাসানুর কত? 1024। হ্যাঁ হ্যাঁ 1024, সব 1024 করে উপর উঠে। জি ভাই, 8 বাইট। আচ্ছা, এখন জি ভাই, 8 বিটে 1 বাইট, 1024 বাইট হচ্ছে 1 কিলোবাইট, আর 1024 কিলোবাইট হচ্ছে 1 মেগাবাইট। আচ্ছা, ভেরি গুড হাসানুর। তো এই যে বাইট, এই বাইট উচ্চারণ, বাইট ওয়ার্ডটা আসলো কই থেকে? এই যে বাইট, গিগাবাইট, মেগাবাইট, হ্যাঁ হ্যাঁ কিলোবাইট, এই বাইটটা আসলো কই থেকে, তাই না? এই বাইট Binary হচ্ছে থেকে। আমাদের বাইনারি থেকে। বাইনারি যারা বুঝে, এখন বাইনারি বুঝাতে গেলে আপনাদের আইসিটি ক্লাস নেওয়া লাগবে, বুঝতে পারছেন? বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা, বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। 01 না 01। হ্যাঁ হ্যাঁ, 010101। তো বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটার আমাদের এই ইংলিশ টাইপিং বাংলা কোনো কিছুই বুঝে না, সে বুঝে বাইনারি। আমরা যদি কোনো কিছু টাইপিং করি, সে বাইনারিতে কনভার্ট করে তারপর বুঝে, ঠিক আছে? সে আসলে বাংলা বুঝতে পারে না বা ইংলিশও বুঝতে পারে না, আমরা কিবোর্ড কমান্ড দিলে সেটাও সে বুঝতে পারে না। তো কম্পিউটার আসলে অবুঝ, এই অবুঝকে বোঝানোর জন্য এরকম বাইনারি বা একটা ভাষা আছে, যেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই বাইনারি ভাষা আবার 01 দুইটা সংখ্যার উপর নির্মিত, একটা 0 একটা 1। আর এই বাইনারির মধ্যে আরো ডিপে গেলে আমরা পাবো এই বিট বাইট এগুলা পাবো, ঠিক আছে? আর ওই বিট বাইট গুলা বড় আকারে যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা গিগাবাইট পাবো ম্যাক্সিমাম। এরপরে আছে আরেকটা, সেটা হলো টেরাবাইট, বুঝতে পারছি? আচ্ছা, 1 টেরাবাইট
1 টেরাবাইট সমান সমান কত গিগাবাইট কে বলবে? 1024 1024 1024 আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে আমরা কাজে চলে যাই। তো ওইখান থেকে ওই বাইটটা আমাদের এইখানে আসছে, কারণটা ওইটা আমাদের এই ডিভাইসের সাথে যায়, ইলেকট্রনিক্স আইটেম, মাদারবোর্ড, কম্পিউটার, মোবাইল এইসবের ক্ষেত্রে যায়। আর অ্যাপলের কোম্পানিটাও তো আমাদের এরকম, তাই না? ইলেকট্রনিক্স, কম্পিউটার, মাদারবোর্ড, মোবাইল এই ধরনের ডিভাইস অ্যাপল তৈরি করে থাকে। দ্যাটস ওয়াই ওইখান থেকে ওই বাইটটা নিয়ে আসছে এবং এটা একটা ইউনিকনেস। এবার কথা হচ্ছে এই যে অ্যাপেলের লোগোটা বানাইছে কে? জি ভাই, কে বানাইছে? ভাই একজন লোগো ডিজাইনার। গুগলের একজন লোগো আপনার মতো একজন ডিজাইনার বানাইছে? না, আপনার মতো তো হতে পারে, তাই না? অ্যাপেলের লোগোর আচ্ছা, যে বানিয়েছে $7,000। অ্যাপলের লোগোটা যখন সেল হয়েছে বা বানানো হয়েছে তখন এই লোগোটা $7,000 লোগোটা বানিয়ে সেল করা হয়েছে। আর এই লোগোটা যে বানিয়েছে সে একজন বাংলাদেশি বংশ উদ্ভূত, মানে তার পূর্বপুরুষরা বাংলাদেশি বা তার ধরেন তার বাবা বা দাদা বাংলাদেশি ছিল। তো নামটা আমার মনে নাই এই মুহূর্তে। এটা এমসিসি সে এমসিসির একটা সদস্য ছিল আর কি। আর আমি আবার এমসিসির সদস্য ছিলাম। এমসিসির একটা প্রোগ্রামে আমাকে এটা বলেছিল যে অ্যাপলের লোগো আমাদের বাংলাদেশি একজন বংশোদ্ভূত বানিয়েছে। আর ভাইয়া এই যে অ্যাপেলের লোগোটার কনসেপ্টটা কি অ্যাপেলের প্রতিষ্ঠাতা ক্লিয়ার করছিল নাকি যিনি লোগো বানাইছে ওনারই কনসেপ্ট ছিল? এই বিষয়ে কোনো কিছু জানা নাই বা এই বিষয়ে কেউ আমি জানি না বা আপনিও সার্চ করে এরকম ট্রাস্টেড কিছু পাবেন না, নলেজ পাবেন না। সেটা হচ্ছে এই লোগোটার একজন লোগো মেকারও বানাইতে পারে, একজন মালিক প্রতিষ্ঠান সেও বানাইতে পারে। সাধারণত এই জিনিসগুলো একজন লোগো ক্রিয়েটর বানায়, অর্থাৎ লোগো ডিজাইনার বানায়। ধরেন অ্যাপলের লোগোটা, ধরেন কোম্পানি বলছে যে আমার কোম্পানির নাম হলো অ্যাপল হবে, এরপরে বাকি কাজ একজন লোগো ডিজাইনার সে চিন্তা করে বলবে যে অ্যাপল লোগোটাকে আপনি এইভাবে সাজান। সে ধরেন 5টা থিম দিল, 5টা থিম দেওয়ার পরে কোম্পানির মালিক বললো যে আমার এই থিমটা ভালো লাগছে, তখন সে ওই থিমটা নিয়ে কাজ করবে, এরকম ব্যাপারটা। তো ধরে নেন এই জিনিসটা লোগো ডিজাইনারের কাজ, এটা অ্যাপলের মালিকের কাজ না। ক্লিয়ার? তারপরেও এই বিষয় নিয়ে যদি আপনি আরো ঘাটাঘাটি করতে চান আপনি করতে পারেন, করে আমাদেরকে ফলাফল জানাতে পারেন। জি জি, ভাইয়া। আর কোন ভাইয়া সবকিছু থেকে মনে হয় লোগোর দামটা একটু বেশি থাকে নাকি? হ্যাঁ, লোগোর দামটা কেন বেশি থাকে? একটা কোম্পানি যদি দাঁড়িয়ে যায়, ধরেন অ্যাপল কোম্পানি যখন বাজারে আসে, হ্যাঁ সব প্রতিটা কোম্পানির তো থাকে যে আমরাই হব সেরা, কিন্তু সবাই কি সেরা হতে পারে? অ্যাপলের পরে তো আর অনেক কোম্পানি বাজারে আসছে গেছে। নোকিয়া কোম্পানি তো হারাই গেল, এরপরে বর্তমানে আমাদের আরেকটা কোম্পানি হারাই গেছে, যে হুয়াওয়ে হারাই গেল, উই হারাই গেল, এরকম তো আরো অনেক কোম্পানি হারিয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রতিটা কোম্পানি চায় কিন্তু তারা মার্কেটে টিকে থাকতে বা লিড দিতে, বাট সবাই তো পারে না। যারা পারে তাদের লোগোটা হিট হয়ে যায়, তাদের লোগো এক নামেই চিনে। তো লোগো আসলে হওয়া উচিত সিম্পল, যে জিনিসটা মানুষ সহজভাবে নিবে, সহজভাবে দেখতে পাবে, সহজভাবে পড়তে পারবে, এরকম একটা লোগো হওয়া উচিত। তো সেই লোগোটা, সেটা যেই লোগোই হোক, সেই লোগোটা হোক সেটা স্টার্টআপ হোক, সেটা কোনো একটা এস্টাবলিশড কোম্পানি, সেই লোগোটা এমন হওয়া উচিত যাতে সেই লোগোটা মানুষ দেখতে পারে, বুঝতে পারে, পড়তে পারে। ঠিক আছে? কি যেন প্রশ্ন ছিল শামীম তালুকদার? ও কি যেন বললো, লোগোটা প্রাইস ছিল রাজীব ভাই, লোগোর প্রাইস নিয়ে। তো একটা কোম্পানির কিন্তু সে আইডেন্টিফাই করতেছে এই লোগোর দ্বারা। যেমন ধরেন অ্যাপলের কথা বলেন, অ্যাডিডাসের কথা বলেন, নাইকের কথা বলেন। নাইকি, ওই যে আমরা যে নাইকির যে জুতা বা গেঞ্জি পরি, তো নাইকির কথাই বলেন। এই নাইকি যে লোগোটা, এই লোগো তো যে কোনো জায়গায় থাকলে আপনি বুঝতেছেন যে এটা নাইকির লোগো। একটা গেঞ্জির মধ্যে যদি একটা টিক চিহ্ন থাকে, সেটাই আপনি বুঝতেছেন নাইকির লোগো। একটা অ্যাডিডাসের একটা সিম্বল, এটা দেখে আপনি বুঝতেছেন এটা অ্যাডিডাসের লোগো। ব্যাপারটা হচ্ছে এই লোগোগুলা ফেমাস হয়ে গেছে, বাট এই লোগোগুলা সিম্পল, একদমই সিম্পল। তো যেহেতু এই লোগোগুলা একটা কোম্পানির ব্র্যান্ড, একটা কোম্পানির আইডেন্টিটি, দ্যাটস ওয়াই আমরা যারা ডিজাইনাররা আমরা একটু দামটা বেশি চাই বা আমাদের ডিমান্ড বেশি থাকে যে একটা লোগো ডিজাইন করতে হবে। আচ্ছা, আমি তাহলে লোগোটা করার জন্য 7 দিন আমাকে সময় দেন, আর আমি লোগো ডিজাইনের জন্য আমি $500 দাম করলাম, বা 10,000 টাকা চাইলাম, 20,000 টাকা চাইলাম, 5,000 টাকা চাইলাম। এই জন্য লোগোর দামটা একটু বেশি। এখন ব্যাপারটা এরকম না যে লোগো করতে আমাদের আসলে 1 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে, অনেক বেশি কষ্ট হয়, এরকম কিছু না। আসলে এখানে কষ্টটা হচ্ছে আমাদের মাইন্ড, মানে মেধা। একটা লোগো করতে গেলে কিন্তু আমাদের মেধা খরচ হয় বা আমাদের সময় দিতে হয়।
ধরেন আমাকে একটা ক্লায়েন্ট লোগো করতে দিল, এই লোগো নিয়ে আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এই কোম্পানি কি, কোম্পানির মালিক কে, কোম্পানির সার্ভিস কি, কোম্পানির পছন্দের কালার কি, এই কোম্পানি একটা প্রতিষ্ঠান করলে, একটা অফিস করলে সে অফিসের মধ্যে কোন কালার দিবে, সে কি কালারের অফিস বানাবে, বা কোম্পানির কোনো পছন্দ আছে কিনা, কোম্পানির মালিকের বা কোম্পানির যাদের যে কোম্পানির এস্টাবলিশ যারা, তাদের সাথে কথা বলে দেখতে হবে তাদের কোনো আইডিয়া আছে কিনা, বা তাদের কোনো পছন্দ আছে কিনা, বা তাদের কোনো পছন্দের কালার আছে কিনা। এই জিনিসগুলো একটা কোম্পানির থেকে জেনে বুঝে তারপর লোগো নিয়ে কাজ করা উচিত। তা না হলে আমি যতই আমার লোগো করে দিব, আমার ক্লায়েন্ট পছন্দ করবে না। এবার আসেন এই লোগোর দামগুলো কেন বেশি হয় বা কেন আমরা বেশি নেই। আসলে ধরেন ভালো জিনিসের দাম সবসময় বেশিই হবে, ব্যাপারটা এরকম। আপনি বাজারে গেলেন একটা মোবাইল কিনবেন, যে মোবাইলটার দাম বেশি সে মোবাইলটার একটু পারফরমেন্স বেশি, আর যে মোবাইলটার দাম কম সেটার পারফরমেন্স একটু কম। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি আগে থেকেই বলে রাখি যে আমি একটা লোগো বানাই দিব, আপনার এই লোগোটার দাম 10,000 টাকা। এখন কোম্পানির বাজেট ছিল ধরেন 8,000 টাকা, কোম্পানির বাজেট ছিল 8,000 টাকা লোগো ডিজাইন করতে। কিন্তু আপনি বললেন যে আমি একটা লোগো বানাই দিব, লোগোটা খুবই সুন্দর হবে, এখানে কিন্তু মুখের জোরও আছে, অর্থাৎ চাপার জোরও আছে। সে কিন্তু চাপার জোর দিয়ে বলতেছে যে আমি একটা লোগো বানাই দিব, লোগোটা খুবই ভালো হবে, আপনি ব্র্যান্ড করতে পারবেন, আশা করি লোগো দেখে মানুষজন একদম ক্রাশ খেয়ে যাবে, ছেলেরা দেখেও ক্রাশ খাবে, মেয়েরা দেখেও ক্রাশ খাবে। তো যাই হোক, লোগোটা আমি এত সুন্দর করে বানাবো, এত সুন্দর কালার দিব যেটা সবাই পছন্দ হবে, এটা একসময় ব্র্যান্ড হবে, আপনি এই লোগোটার জন্য আমাকে 10,000 টাকা দেন। তখন ওই লোকটা চিন্তা করবে যে আমার বাজেট ছিল 8,000 টাকা, কিন্তু এ তো অনেক বড় ডিজাইনার, এর তো অনেক পোর্টফোলিও আছে। বা তখন সে বলবে যে আপনার তাহলে কিছু কাজ দেখান, তখন আপনি আপনার সুন্দর সুন্দর করা কাজগুলো দেখাইলেন, লোগোর 10টা কাজ ছিল, আপনার 15টা কাজ ছিল, সেই কাজগুলো দেখাইলেন। এরপরে ক্লায়েন্ট বললো যে না, 2,000 টাকা, তো 2,000 টাকা একটু বেশি চাইছেন, আচ্ছা ঠিক আছে 2,000 টাকা আপনাকে বেশি দিব। ব্যাপারটা হচ্ছে এখানে। তো এখানে এই লোগোটা করতে যে আপনার খুব বেশি কষ্ট হয়েছে ব্যাপারটা তাও না, কিন্তু আপনি 10,000 টাকার দাম চেয়ে 10,000 টাকাই পাইলেন, ঠিক আছে। বা আপনি 9,000 টাকায় আসলেন যে ঠিক আছে আপনার জন্য আমি 1,000 টাকা ডিসকাউন্ট করে 9,000 টাকা দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এই যে লোগোটা বানাইলেন, এই লোগোটা যে আপনার নিজের কনসেপ্টই বানানো তা কিন্তু না। আপনি দেখা গেছে গুগল থেকে, বিভিন্ন সাইট থেকে বিভিন্ন আইডিয়া নিয়েছেন, অমুকের থেকে নিয়েছেন, ফ্রি ফন্ট ডাউনলোড করছেন, আপনি শুধু ব্রেন খাটিয়েছেন, অর্থাৎ ব্রেন দিয়ে আপনি ওই লোগোটা অ্যালাইনমেন্ট করে এমন ভাবে সাজিয়েছেন যেটা আপনি 9,000 টাকায় বা 10,000 টাকায় সেল করতে পারলেন। দ্যাটস আমরা লোগোর দামটা একটু বেশি নিয়ে থাকি। আর লোগো করতে আমরা সাধারণত একদিনে দিই না। যেমন সেদিন একটা কাজ, আমি একটা ফ্লায়ার করলাম, ফ্লায়ার করার পর ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করতেছে এই কাজটা করতে তোমার কতক্ষণ লাগছে। আসলে কাজটা করতে আমার ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট লাগছে। কিন্তু আমি কি ক্লায়েন্টকে বলবো যে আমার কাজটা করতে 25-30 মিনিট লাগছে? যখন আমি ক্লায়েন্টকে বলবো যেটা 25-30 মিনিট লাগছে, তখন আমি বলবো এটা তো ফ্রিতেই করা যায়, এটা $2 দাম, এটা এরকম কাজ 3টা মিললে আমি তোমার $5 দিব। তখন আমি বললাম যে এই কাজটা করতে আমার 3 ঘন্টা সময় লাগছে। কারণ আসলে আমার 3 ঘন্টা সময় লেগেছিল, কারণ আমি যখন কাজটা পেয়েছি তারপর থেকে আমি কাজ শুরু করছি, বাইরে গেছি, খাওয়া করছি, একটু ঘোরাফেরা করছি, সবকিছু মিলাই আমার 3 ঘন্টা সময় লাগছে। তো সেই হিসেবে আমি বলছি যে আমি 3 ঘন্টা লাগছে। এখানে যে মিথ্যা বলছি তাও না, বাট টেকনিক্যালি কথা বলে নিজের ডিমান্ডটা ঠিক রাখতে হয়, এটা একটা টেকনিক। তো যেমন একটা লোগো করতে হয়তো আমার 2 দিন বা 3 দিন বা 7 দিন সময় লাগলো, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আমি সময় নিব 10 দিন 15 দিন। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমি ভাবটা এরকম করে নিব যে যেহেতু আপনার লোগোটা অনেক ক্রিয়েটিভ, আমাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে, অনেক বেশি চিন্তা করতে হচ্ছে। আর বাইরের কান্ট্রির মানুষজন কিন্তু সময়ের মূল্যটা খুব ভালো করেই দেয়। অর্থাৎ আপনি যে তাকে একটা সময় দেন, ধরেন এই মুহূর্তে আমি একজন বিদেশির সাথে কথা বলতেছি, তাকে জাস্ট বেসিক কিছু আইডিয়া দিলাম, সে কিন্তু এই বেসিক আইডিয়া পাওয়ার কারণে সে আমাকে টাকা দিবে, বা সে আমার এই সময়ের দামটা দিবে। অর্থাৎ ওরা সময়ের ব্যাপারে খুবই সচেতন এবং সময়কে তারা খুবই মূল্যায়ন করে, তারা কাজের থেকে সময়কে আগে মূল্যায়ন করে। ব্যাপারটা এরকম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কারা? যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ধরেন এই মুহূর্তে একজন লোক গ্রাফিক ডিজাইন শিখবে, আমি তার কম্পিউটারে তাকে একটু সাপোর্ট দিলাম, বা সেই মুহূর্তে জিপ আনজিপ করতে পারে না, তাকে আমি জিপ আনজিপ করা শিখাই দিলাম। এই যে একটা কাজ শিখাই দিলাম, তাকে একটু অ্যাসিস্ট করলাম, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বা সেই মুহূর্তে কোনো একটা কাজ করছে, ওই কাজে যাতে কোনো জায়গায় বাধা না পড়ে। যেমন ধরেন একজন মানুষ সে পিডিএফ ফাইল থেকে ওয়ার্ডে কনভার্ট করবে, কিন্তু সে পারে, কিন্তু একটু কম পারে, মাঝে মধ্যে ভুলে যেতে পারে, সে রিস্কে আছে, যে কারণে সে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চায়। তো সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ধরেন তার সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই আমি আপনাকে 1 ঘন্টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকবো, আপনি যে কোনো কাজ করবেন আমি আপনাকে সাপোর্ট দিব। তো সেই ক্ষেত্রে সে আমাকে 1 ঘন্টায় $10 দিবে বা $20 দিবে, এরকম একটা ডিল থাকে। তো এই যে কাজগুলো, ব্যাপারগুলো, তো এখানে আসলে ট্রিক্স, একটা লোগো করতে আপনার কতক্ষণ লেগেছে সেগুলো ক্লায়েন্ট দেখবে না, ক্লায়েন্ট দেখবে একটা লোগো। কিন্তু এই লোগোটার জন্য আপনি ভালো একটা ডিমান্ড চাবেন এবং কিছু সময় নেবেন, তাহলে আপনারও সুবিধা হবে, ক্লায়েন্টও ভাববে যে লোগোটা করতে তার অনেক সময় লেগেছে, লোগোটা অনেক হাই কোয়ালিটি, এটা আসলে ক্লায়েন্টও মনে করবে, আর আপনার দিক থেকেও আপনি অনেক সময় পাইলেন এবং টাকাও বেশি পাইলেন। ক্লিয়ার? ইশতিয়াক ভাই, কোনো প্রশ্ন আছে?
এই যে ইশতেক ভাই মাউথ পিস ওপেন করে কার সাথে কথা বলতেছে, কি ব্যাপার ইশতেক ভাই? যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। নুরজাহান আপু। ভাইয়া Okay, লোগোর ক্ষেত্রে নুরজাহান আপু ফার্স্ট বলেন। আমাদের কনসেপ্ট কি রাখা দরকার একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে? জি বলছি। জি আমাদের নুসরাত আপু কি যেন বলবেন? একজন আপু মাউথ পিস ওপেন করলো, নুরজাহান আপু মনে হয়। আচ্ছা, একজনের প্রশ্ন ছিল লোগোর জন্য আমাদের ফার্স্ট কি কোন কনসেপ্টে আমাদের রাখা উচিত। তো আসলে এই জিনিসটা একটা কোম্পানির উপর ডিপেন্ড করবে। ধরেন আপনি যখন বিভিন্ন কোম্পানির লোগো কপি করবেন কাটবেন তখন আপনার মাথায় বেশ কিছু আইডিয়া চলে আসবে। যেমন ধরেন এখানে অনেক লোগো দেখা যায়, অনেক লোগোর থিম আমরা জানি না, বা অনেক লোগোর মানে অনেক লোগো দেখে আপনার কাছে মনে হতে পারে এটা কোন লোগো হলো, ফেসবুকের একটা লোগো, এটা কোন লোগো হলো, জাস্ট ফেসবুক লেখা দিছে, এটা কোন লোগো, নিকন জাস্ট নিকন লেখা দিছে, এটা কোন লোগো, লিঙ্কডইন লেখা দিছে, এটা কোন লোগো হলো, মাইক্রোসফট একটা জানালা দিছে, জানালার মধ্যে মাইক্রোসফট লেখা দিছে, এটা কোন লোগো হলো। বাট দেখেন আজকে এই কোম্পানিটা কোথায় চলে গিয়েছে। অবশ্যই এখানে তার থিম আছে, এখানে যেমন সে একটা কালার ইউজ করেছে রেড গ্রিন ব্লু, যদিও সে হালকা কালার ইউজ করেছে, আর সাথে ইয়েলো কালার ইউজ করেছে, সে চারটা একটা জানালা বানিয়েছে, আসলে এটা উইন্ডো থেকে এসেছে। তো এই মাইক্রোসফট হচ্ছে একটা জানালা, সে জানালা খুলে আলোকিত করছে, সে তার জানালাটা খুলে আলোকিত করতেছে, তাদের থিম এটা জানালা। এখন আসেন জানালার কালার কি হবে, এখন জানালার কালার কি দিব, তারা এটা নিয়ে গবেষণা করেছে যে জানালার কালার কোনটা দেওয়া যায়, কোন কোন কালার গুলো ভালো, কোন কালার গুলো দেখতে ফ্রেন্ডলি, বা কোন কোন কালার গুলো দিয়ে পছন্দ করা যায়, বা আমার ক্লায়েন্টের পছন্দের কালার কি, বা কোন কালারটা লেডিসও না, কোন কালারটা পুরুষও না। আবার কালার গুলোর মধ্যে আমাদের এমনও চিন্তা করতে হবে যে কোন কোন কালার গুলো লেডিস, কোন কোন কালার গুলো কি বলে এটাকে, মানে মেল ফিমেল কালার গুলো চিন্তা করতে হবে। ঠিক আছে, যেমন কিছু কালার আছে কুল কালার, কিছু কালার আছে হট কালার। এখন কুল কালার দিয়ে যদি আমি একটা লোগো বানাই, সেটা ক্লায়েন্ট কিভাবে নিবে, একটা হট কালার নিয়ে আমি একটা লোগো বানাইলাম, সেটা ক্লায়েন্ট কিভাবে নিবে। আবার ধরেন আমি সাদা কালার দিয়ে একটা লোগো বানাইলাম, সাদা একটা লোগোর মধ্যে সাদা কালার, এখন লোগোর মধ্যে যদি সাদা কালার হয় তাহলে সেটা ওয়েবসাইটের সাদা পেজের মধ্যে কিভাবে দেখাবে, তাই না? এই জন্য যেমন ধরেন ফেসবুক, এই যে ফেসবুকের লোগোর মধ্যে দেখা যাচ্ছে ফেসবুকের লোগোটা সাদা, মানে ফেসবুক লেখাটা সাদা, কিন্তু দেখেন তার চারপাশে কিন্তু স্কাই ব্লু কালারটা দেওয়া। তো এই কালারের কারণে কিন্তু সাদাটা ফুটে উঠতেছে, তার মানে ফেসবুক কোনো জায়গায় একা যাবে না, এই চার কোণা যে নীল বক্সটা আছে সেটাকে সে সাথে করে নিয়ে যাচ্ছে। তো এটা একটা আইডিয়া। মাস্টার কার্ডের মধ্যে এখানে মাস্টার কার্ড লেখা আছে, এই মাস্টার কার্ড সাদা, এখন শুধু মাস্টার কার্ড লেখা যদি সাদা কালার দিয়ে লিখতেন তখন কিন্তু এটা বোঝা যেত না। মাস্টার কার্ড সাদা, এই লেখাটা সাদা কিন্তু এর পেছনে লাল হলুদ কালার আছে, যার কারণে মাস্টার কার্ডটা ফুটে উঠেছে। তো এইটা তাদের একটা থিম। তাহলে আপনার প্রশ্ন হবে এইটা যে ভাই আমরা লোগো যে করব, লোগোর থিমটা কই থেকে আসবে? আসলে লোগোর থিম হবে, আপনি যদি একজন ডিজাইনার, আপনি কপি করতে করতে আপনার আইডিয়া চলে আসবে লোগোর থিম কিভাবে আসে। যেমন ধরেন আমরা যদি একটা রেস্টুরেন্টের লোগো লিখে সার্চ করি, অর্থাৎ রেস্টুরেন্ট লোগো যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে রেস্টুরেন্টের লোগোর মধ্যে থিমটা কি আসে? রেস্টুরেন্ট লোগো যদি আমরা লিখি সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট লোগোর মধ্যে থিম কি আসবে? একটা শেফ আসতে পারে, যেমন এখানে একটা শেফ দেখতে পাচ্ছি, এখানে ফুডের মধ্যে আমরা চামচ দেখতে পাচ্ছি, একটা ব্যাস দেখতে পারতেছি, একটা কফির কাপ দেখতে পারতেছি যেখানে কফি উঠতেছে, এখানে একটা পাত্র দেখছি তার মধ্যে খাবার, মানে একটা বারবিকিউ টাইপের, একটা আগুন টাইপের, মানে ভাজি করা হচ্ছে, রান্না করা হচ্ছে বা ফ্রাই করা হচ্ছে, এরকম কিছু দেখতে পারি। কফি শপের মধ্যে কফির একটা পেয়ালা বা কাপ বিভিন্ন স্টাইলে দেখতে পারি। এখানে মূলত রেস্টুরেন্টের মধ্যে চামিচ সব থেকে বেশি ইউজ করা হয়, চামিচ বা এই যে একটা শেফ বা শেফের টুপি, শেফের গোপ, এই জিনিসগুলো সব থেকে বেশি ইউজ করা যায় হয়। যেমন কাচ্চি ভাই লোগোটা আপনারা খেয়াল করেন, ঠিক আছে? আবার এদিকে সুলতান ডাইনের লোগোটা খেয়াল করেন যে সুলতান ডাইনের জাস্ট তারা একটা সুলতান ডাইন লিখে ফেলছে, মানে জাস্ট টেক্সট লোগো। তো লোগোর মধ্যে কয়েকটা প্রকার আছে, একটা হচ্ছে টেক্সট লোগো, একটা হচ্ছে শেপ লোগো, আবার টেক্সট সব দুটো একসাথে ইউজ করা হয়, আবার মিনিমাল লোগো ইউজ করি আমরা, 3D লোগো ইউজ করি। তো লোগোর মধ্যে বেশ কিছু কনসেপ্ট আছে। এক নম্বর কনসেপ্ট হচ্ছে মিনিমাল বা নরমাল লোগো। ধরেন এই যে লোগোটা পিজা হাট, এই পিজা হাট হলো একটা মিনিমাল লোগো। এগুলা এখানে যত লোগো দেখতেছেন সবগুলো একটা মিনিমাল লোগো। মিনিমাল লোগো বলতে কি বুঝি? যে সব লোগো 3D না 2D, যা দেখতেছেন এটাই লোগো, যা দেখতেছেন এটাই লোগো। যেমন ধরেন এটা একটা লোগো, এই লোগোটা মিনিমাল লোগো বা 2D লোগো। যেসব লোগোগুলা নরমাল বা 2D ভিউ দেয় সেগুলোকে বলা হইতেছে মিনিমাল লোগো। আর 3D লোগো যেসব লোগোর মধ্যে একটা 3D শেপ আছে, 3D একটা ভিউ আছে, সেসব লোগোগুলোকে বলা হয়
3D লোগো বা আরো কিছু নাম আছে, মূলত আমরা 3D লোগো বলেই ডাকি। তো মিনিমাল লোগো বা যেসব নরমাল লোগো, এই লোগোগুলোর চাহিদা সবসময় মার্কেটে বেশি। অর্থাৎ মানুষজন সবসময় সিম্পলের মধ্যে গর্জিয়াস পছন্দ করে। খুব একটা গর্জিয়াস এমন কিছু লেখা যে আপনি দেখে বুঝতেছেন না, পড়তে পারতেছেন না, এরকম লোগো কাস্টমার বা ক্লায়েন্টরা কম পছন্দ করে। তার থেকে যে লোগোটা সবাই পছন্দ করে, মানে দেখতে পাবে, সবাই বুঝতে পারবে, সবাই পড়তে পারবে, এই টাইপের লোগোগুলা ক্লায়েন্ট বা কাস্টমাররা একটু বেশি নেয়। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? জি, শামীম তালুকদার, হাসানুর, প্রশ্ন? না ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার? ভেজাল আছে কোনো? না ভাইয়া, কোনো ভেজাল নেই, সব ক্লিয়ার যেভাবে বুঝাইছেন। না ভাইয়া, পানির মতো ক্লিয়ার। 20 ক্লাসের কাজ এবার আসে 10 মিনিট হয়ে গেছে। কোন ক্লাসের? নেক্সট ক্লাসের? মানে 20টা ক্লাসের টপিক 10 মিনিটে হয়ে গেছে আর কি, যেগুলা প্রশ্ন ছিল আর কি। আচ্ছা, ও আচ্ছা, প্রশ্নগুলা আনসার পেয়ে গেছেন নাকি এর মধ্যে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। আচ্ছা, এই কেউ কি Realme C12 ফোনটা ইউজ করেন? Realme C12, Realme C12 একটা ফোন, এই ফোনটা কি কেউ ইউজ করেন? কেউ ইউজ করেন এরকম পাবলিক আছেন নাকি Realme C12? না, কেউ নাই। আজকে আমাদের নূর আলম একটা ফোন দিয়েছি, Realme C12, সে মাত্র ফোনটা নিয়ে আসলো। মানে কি আচ্ছা, নতুন ওকে, ভাইয়া? আমরা কাজ করি। হ্যাঁ হ্যাঁ, নতুন C12, এই এর দাম কিছুদিন কত আগে নিছে বেরিয়েছে। ভাইয়া? দাম হচ্ছে 10,900 কত, 3 GB RAM। আচ্ছা ভাইয়া, আমার তো 3 GB র্যাম, আমারটা তো বেশি নিছে। ভাই আমার আচ্ছা, একটা ওকে, প্রশ্ন ছিল। প্রশ্ন বলেন। প্রশ্নটা হলো মানে যে আপনার অনলাইনে যে মাইক্রো স্টক যে মার্কেট, হ্যাঁ, সেখানে তো মানে যেগুলো ছাড়া হয় বা যেগুলো আপলোড করা হয়, সেগুলো তো কিছু আছে আপনার ডাউনলোড করে মানে আবার ইলেকট্রনিক যে ডিভাইস ওইটার জন্য কেউ ডাউনলোড করে, আবার কিছু আছে আপনার প্রিন্ট করার জন্য। তো আমরা জানি যেগুলো মানে ইলেকট্রনিকের জন্য কাজ করবে সেটার জন্য হচ্ছে RGB নিবো এবং পিক্সেল, আর যেটা প্রিন্ট সেটার জন্য হলো CMYK এবং হলো ভেক্টর। তো মানে যেহেতু এখানে দুইটা সম্ভাবনা, তো এই কাজটা কিভাবে করব? হ্যাঁ ক এর উত্তর হইতেছে শুনতেছি তো। কে রুদেলা দুপুর মাহতকে সফ রাখি। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমরা ফ্রি পিক বা কোনো জায়গা থেকে যদি কখনো কিছু ডাউনলোড করি, তো সেগুলা কোন ফরম্যাটে আছে, সেগুলা আমরা ফরম্যাট চেঞ্জ করব কিভাবে। এখন আপনি কিসে কাজ করবেন? ধরেন আমি কাজ করব প্রিন্ট করার জন্য, তাহলে আপনি আগে থেকেই এখানে CMYK কে নিয়ে নেবেন, তার মধ্যে আনলে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এখানে কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এটা আপনার নতুন করে কিছু করতে হবে না। অর্থাৎ আপনি ফ্রি পিক থেকে বা কোনো একটা সাইট থেকে কিছুটা ডাউনলোড করে আনলেন, বা মাইক্রোস্টক সাইটগুলো থেকে কিছুটা ডাউনলোড করে আনলেন, সেটাকে এনে যখন ভেক্টরে আনবেন বা ভেক্টরে ওপেন করবেন, তখন আপনার ফাইলটা যদি পিক্সেল মানে এটা যদি RGB তে থাকে, তখন RGB কালারটা সে অটোমেটিক নিয়ে নিবে, আর যদি CMYK থাকে সেটাও সে অটোমেটিক নিয়ে নিবে। অর্থাৎ আপনার এখানে কিছু করতে হবে না। তাছাড়া আপনি যখন এই কাজটা নিয়ে প্রিন্টিং প্রেসে যাবেন, তখন প্রিন্টিং প্রেসের যে ইঞ্জিন বা যারা প্রিন্ট করবে, তারাও কালারটা চেঞ্জ করে CMYK বা RGB তে কনভার্ট করে দেয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা গাইস, এবার আমরা চলে যাই আমাদের টপিকে। তো লোগো তৈরি করার জন্য আসলে আমাদের অনেক থিম, আরো অনেক কিছু জানা দরকার। আমি আরো কিছু ক্লিয়ার করে তারপর আমরা কয়েকটা কাজ করব। একটা ডেসক্রিপশন দিয়ে অনেকগুলো গিগ দেওয়া যায়। সাগর সাহা, মূলত ডেসক্রিপশনটা কপিরাইটের মধ্যে পড়ে না, অর্থাৎ ডেসক্রিপশনটা যদি আপনি কপি করেন সেক্ষেত্রে কপি ক্লেম করে না, বাট করা উচিত না। একটাই কথা যে ডেসক্রিপশন প্রতিটার জন্য আলাদা হওয়া উচিত। তার মানে এক ডেসক্রিপশন দিয়ে আপনি একাধিক কাজ করবেন না, তবে করা যায়, অর্থাৎ ফাইবারের রুলসে এটা করা যায়, বাট আমরা করি না। ভালো বুঝি? আচ্ছা, এবার আমরা কিছু লোগো দেখে আসি। আচ্ছা, লোগোর মধ্যে আমরা ধরেন একটা টেক্সট লোগো দেখি, টেক্সট লোগো ফিডেক্স।
ফিডেক্স এর মধ্যে কি করছে, এই ফিডেক্স এর মধ্যে জাস্ট এক্সট্রা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছে, এগুলো ফিল এগুলো স্ট্রোক, একটা আইডিয়া, এটা একটা আইডিয়া, জাস্ট এটা একটা আইডিয়া। এখানে কয়েকটা শেপ একসাথে দিয়ে দিচ্ছে, এটা একটা আইডিয়া। আচ্ছা গেল, আমরা আরো কয়েকটা দেখি। আমি যেটা খুঁজতেছি সেটা পাই না এখনো, সেটা পেলে দেখাচ্ছি। আচ্ছা আইবিএম লিখে তার মধ্যে একটু শেড দিয়ে দিছে, জায়গায় জায়গায় খালি করে দিছে। বিএমডব্লিউ সাদা আছে, সাদা কালারের তো বাইরে রাখা যাবে না, সাদা কালারে কখনো আমরা বাইরে রাখতে পারি না, যে কারণে একটা বাউন্ডিং দিয়ে দিয়েছে বিএমডব্লিউ যেখানে লিখে দিছে। আমি একটা লোগো খুঁজতেছি, বাট লোগোটা এখানে সম্ভবত ছিল, এই মুহূর্তে পাচ্ছি না। টেক্সট লোগো, আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন করব। এই প্রশ্ন করেন। আচ্ছা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে মানে ড্রয়িং এর মধ্যে কি ভালো হওয়া লাগে, এক্সপার্ট হওয়া লাগে? আপু আমি তো ড্রয়িং পারি না, আমি নিজে কিন্তু ড্রয়িং পারি না। এখানে ড্রয়িং যে ভালো পারতে হবে এমন কোনো কথা নেই, কেউ ড্রয়িং পারলে তার জন্য ভালো, না পারলে কোনো প্রবলেম নেই। তাহলে আমি কিভাবে বুঝতে করে পারছি, ড্র করব যদি আমি এক্সপার্ট না ড্র হই, ভালো মতো না পারি? করতে হবে না, আমরা তো আমি তো ড্র করি না, আমি কখনোই ড্র করি না, আমি ড্রয়িং এ কাঁচা, আমি একটা ছবি আঁকতে পারি না। বুঝতে পারছেন? তো ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা ড্রয়িং যে করতে হবে, ড্রয়িং যে করাই লাগবে এমন না, আপনি বিভিন্ন শেপ তৈরি করা শিখলে, বিভিন্ন শেপ থেকে শেপ মেক করা শিখলে হয়ে যাবে। যেমন আপনি যদি পেন টুলে যে একটা শেপ মেক করেন, ধরেন পেন টুলে গেলাম, পেন টুলে যে আমি এমন একটা শেপ মেক করতে চাই, যে শেপটা আমি একটা A4 পেপার নিলাম, আমি সরাসরি কাজ করে দেখাই। আমি এমন একটা শেপ নিতে চাই যে শেপের মধ্যে ধরেন একটা স্টার শেপ আছে, একটা স্টার শেপ আছে। তো এই শেপের মধ্যে আমি এমন কিছু কাজ করতে চাই যেটা হচ্ছে প্রতিটা কোণায় এরকম রাউন্ড, প্রতিটা কোণায় এরকম রাউন্ড। আমি কিন্তু প্রতিটা কোণায় রাউন্ড করছি, একটু খেয়াল করেন, আমি প্রতিটা কোণাকে এরকম রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এটা একটা শেপ। আর এটা ফটোশপ কত, সরি ইলাস্ট্রেটর কত, অ্যাডোবি ইলাস্ট্রেটর কত? সিসি 2020, এবং আমি যে কাজটা করলাম এটা শুধু সিসি 2020, 2020? সিসি 2019 নাই, এটা সিসি 2020 পাবেন আপনি। তো এই কাজটা শেপ, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা হয়েছে। কিভাবে করা হয়েছে আমি আবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি একটা শেপ নেবেন, একটা শেপ নেবেন। তো এই শেপের মধ্যে কয়টা কোণা, যতগুলো কোণা আছে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই প্রতিটা কোণার মধ্যে ভিতরে একটা ডট থাকে, এই ভিতরের ডটের মধ্যে আপনি এরকম করে ক্লিক করলে সবগুলোকে আপনি রাউন্ড করতে পারতেছেন, সবগুলোকে আপনি রাউন্ড করতে পারলেন। তো এই একটা শেপ আপনি বানাইলেন। এখন এই শেপের মধ্যে, এই শেপের যদি আপনি ড্রয়িং করতে চাইতেন, তাহলে আপনি চিন্তা করেন যে কত কষ্ট করতে হতো ড্রয়িং করতে হলে। আপনি যদি এটাকে খাতা কলমে রাখতে চাইতেন তাহলে কত না কষ্ট করতে হতো। এরপর আসেন, এই শেপের মধ্যে আমি একটা বৃত্ত নিয়ে আর একটা ইউনিক শেপ বানাইতে চাই, এরকম করে এই দুটাকে ধরে অ্যালাইনমেন্ট করতে চাই। লাইক এটাকে ধরে অ্যালাইন করলাম, এটাকে ধরে আমি অ্যালাইন করলাম। তাহলে অ্যালাইন করার পর এই দুটাকে একসাথে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে ভেতরের আমরা এই অংশটা কেটে ফেললাম, বা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের দ্বারা ভেতরের অপশনটাকে আমরা কেটে ফেললাম, হয়ে গেল নতুন একটা শেপ। যেমন এটা আমি ও তে ইউজ করতে পারি, এটা আমি ও তে ইউজ করতে পারি, এটাতে আমি সেটিং এ ইউজ করতে পারি, এটাতে আমি কিউ ইউজ করতে পারি, কিউ ইউজ করতে পারি। এটার মধ্যে আমি লাইক এটার মধ্যে আমি কিউ এ, এরপরে ও, অনেকগুলো অপশন আমি অ্যাড করতে পারি। অর্থাৎ এটা যদি আমি এইভাবে দিই তাহলে কিউ হয়, বা এটা একটা সার্চের চিহ্ন হয়। তার মানে এই যে সিম্বলটা, এই সিম্বলটা আমাকে শেপ টুল দিয়ে বানানো শিখতে হবে। ক্লিয়ার আপু? জি বুঝছি। তার মানে আমার ড্রয়িং না জানলেও চলছে। আচ্ছা এবার আসেন টেক্সট লোগো। আমরা যদি টেক্সট লোগো লিখি, একটু সার্চ করি টেক্সট লোগো। আমরা টেক্সট লোগো লিখে একটু সার্চ করলাম, তো টেক্সট লোগোর কয়েকটা ডেমো দেখে আসি আমরা। আচ্ছা এইখানে একটা লোগো লেখা আছে। আচ্ছা এই যে এখানে একটা কোম্পানি, এই কোম্পানির নাম কি বলেন তো? ভাইয়া মাঝখানে সমান সমান দিছে কা? নেক্সট জেন।
লোগোটার মধ্যে কি কি লেখা আছে? একজন বলে সমান সমান দিছে কেন? বোকা ভাইয়া ছেলে। এটা কি নেক্সট এই জেনারেশন option হবে আছে নাকি ভাইয়া? নেক্সট জেন, মানে নেক্সট জেনারেশন। ভাই এটা কি দেখি নেক্সট জেনারেশন বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা আপনি বলেন এটা কি লেখা এখানে? ভাই N নেক্সট সমান জেন, সমান। নেক্সট জেন। নেক্সট জেন লেখা। আচ্ছা এখন ধরেন কোম্পানির নাম নেক্সট জেন, ধরে নেন কোম্পানির নামই নেক্সট জেন, কোনো প্রবলেম আছে? কোম্পানির নাম নেক্সট জেন। ভাইয়া তা প্রবলেম নাই, কিন্তু জি। সমান সমান দিয়ে কি বুঝাতে চাইছে? ই ই হাই ই হাই রে, বুঝাতে এই চাইছে। পাগলটা। ই বুঝাইছে। আচ্ছা 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 আমি যা দেখি আপনারা কি তা দেখেন? আসেন আমরা একটা খেলা খেলি, আমি যা দেখি আপনি তা দেখেন। অবশ্যই ভাইয়া। জি আমরা ভাইয়া তো আমি দেখছি। আপনার জি ভাইয়া। দেখতেছি, স্ক্রিনই দেখতেছি। ও আচ্ছা, আরে না আমার স্ক্রিন দেখতেছেন সেটা হয়, সেটা না, একটা খেলা আছে না, আমি যা দেখি তুমি তা দেখো, ভাইয়া এই যে এটা হলো ভাইয়া সেই নেক্সট খেলা। এখানে জেনের নিচে তো নিচের দিকে ভাইয়া ওইটার পার্টনার্স ফুল দেখাচ্ছে। মিনিংটা আছে ভাই। নেক্সট জেনে যে সমান সমানটা নাই, ওইটার মধ্যে ফুল লেখাটা আছে ই। আচ্ছা এখন এখানে আমি দেখতেছি সাদা কালার একটা ই লেখা আছে, সেই সাদা কালারের ইটা কোথায় আমাকে একটু কেউ বুঝাই দেন। এখানে সাদা কালারের ই লেখা আছে, সাদা কালারের ই, মানে আসলে ওখানে কোনো কিছু নাই, কিন্তু এটা দ্বারা বোঝানো হয়েছে যে ওখানে একটা ই আর আছে। উপরে হ্যাঁ, একটা সমান সমানের একটা নিচে। নির্মাতা আছে, মাঝে জি একটা ভাইয়া, আর জি শেষে ভাইয়া একটা। বুঝতে পারছি। সমান সমানটাই আসলে ই। সাদা উপরে কালার একটা ইটা সাদা, হলো ধারণা। মাঝখানে একটা হ্যাঁ, সাদা কালার। উপরে একটা, মাঝে একটা, শেষে একটা আছে। এই যে আর এই যে, তাই না? এখন এই ইটা বানাইছে কিভাবে, এই নেক্সট জেনে এই ইটা বানাইছে কিভাবে বলো, কে কে বলতে পারবে? দুইটা হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল। দুইটা সমান শেপ সমান নিয়েছে ই শেষ। আইলো করতে পারে, এটাই তো বুঝলাম না। হ্যাঁ, শুধু আমি তো দুইটা ফার্স্টে শেপ সমান নিয়েছে। সমানই দেখছি। ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিলে তো আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু দেখে আসি। আমরা একজন কি বলছে যে সমান সমান করে দিয়ে এলো, ই হলো কেমন এটা বুঝতে হয়, কে বলছে জানি কথাটা? দুইটা রেক্টেঙ্গল দিছে এখানে, তাই হইছে। সমান সমানের কথাটা আমি কইছি ভাইয়া। সমান সমান কি হলো, প্রশ্নটা আবার বললেন, কথাটা মানে বলেন। ভাইয়া এই লোগোর ভিতরে সমান সমানের কনসেপ্টটা কি? সমান সমানের কনসেপ্ট কি? কেউ কোনো কথা না বলে আমরা একটু দেখি সমান সমানের কনসেপ্ট কি, আমরা সেটা একটু দেখি। তো এই হচ্ছে আমার একটা টেক্সট, এই টেক্সটটাকে আমি এখন ভেঙে ফেলবো। মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলেই তো আমাদের ভেঙে যায় নাকি? এটা তো জানি সবাই নাকি? জি ভাইয়া। কন্ট্রোল শিফট ও, তাছাড়া এটাকে ধরে জানি তো। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দিলে তো ভেঙে যায়, এক্সপ্যান্ড দিলাম ভেঙে গেল, একই কথা। মাউসের রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করা হয়ে গেছে। এই যে নেক্সট জেন, এই ইটারে আমি একটু কপি করে আনছি এখানে, একটু কথা না বলে এদিকে দেখি। ইটাকে কিন্তু আমি এখানে কপি করে এনেছি, কপি করে এনে আমি একটা রেক্টেঙ্গেল নিব এবং রেক্টেঙ্গেলের কালারটা একটু চেঞ্জ করে দিই। তো রেক্টেঙ্গেলটা আমি একটু জুম করে এই এতটুকু আমি একটু রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট এই এতটুকু একটা রেক্টেঙ্গেল আমরা নিলাম, বা এটাকে আমি আরেকটা শেপ নিতে পারি, বা এটাকে কপি করে দিতে পারি। তো এই আমি দুটো শেপ নিলাম, তো এই দুইটা শেপ, এইটা কি একটা বড় ছোট নাকি, একটা বড় একটা ছোট নাকি? তো এই হচ্ছে আমার দুটো শেপ। এই দুইটা শেপকে যদি আমি এখানে রাখি, লাইক এই শেপটা আমি যদি এখানে নিতাম, ওখানে না এখানে নিলাম, ওখানে নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আলাদা করে। তো এখানে আমি এই দুটো শেপ নিলাম, শেপ নিয়ে আমি যদি এই ইটারে এখান থেকে ডিলিট করে দিই, সেক্ষেত্রে আপনি কি এখানে একটা ই দেখেন না, এই যে একটা ই জি ভাই, দেখা যায়। স্যার সাদা, যেটা কোনো ই না। এখন আপনি জি যদি ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে, একবারে সাদা। সাদা দেখা যাচ্ছে। এখন এই জিনিসটাকে আপনি যদি এখন, আচ্ছা আমি একটা কালো করে দিই, যেহেতু সবগুলোই কালো কালার, তো কালো করে দিলাম। এখন এই জিনিসটাকে আমি যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড যাই হোক, এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে। জি ভাই। এবার বুঝতে পারছেন যে ভাই প্রশ্নকারী যে ইয়া এলো কই দিয়া? জি ভাই বুঝছি। এখন এই, আচ্ছা এখন এই যদি এখানে আসে, তাহলে এই কি দোষ করলো? এটারও কি আমি দিব? দেন ভাই। আচ্ছা এখন কথা হচ্ছে, এই জিনিসটা যদি আপনি দেন, তাহলে মানুষজন কিন্তু বুঝতেছে n ইকুয়াল x tg ইকুয়াল n। ভাই এবার হয় নাই ভাইয়া। এইচ ভাই, এখানে এইচ দেখা যাচ্ছে। না না, এবার মিলে না ভাইয়া কনসেপ্টটা। এটা টির আগে থাকলে একটা চলতে, এর আগে থাকলে চলে। এইচ এর মতো লাগতেছে ভাই। আচ্ছা তার মানে আমরা এখন দেখতেছি ইকুয়াল, এখানে দেখি h, হ্যাঁ এখানে দেখতেছি আমরা এই মুহূর্তে h দেখতেছি।
তাই না? তার মানে আমাদের এখানে ব্রেইন খুলতে হবে বা আইডিয়া নিতে হবে যে আমরা ইটাকে এরকম করে লিখতে পারি, যে কোনো জায়গায় আমরা লিখতে পারি, কিন্তু সব জায়গায় তো লেখা যাবে না, এখানে তো লেখা যাবে না। যে কোনো একটা লোগোর মধ্যে আমরা ইটা এরকম রাখতে পারি। এখন আপনি যদি এই ইটারও এরকম দেন, জি ডারও এরকম দেন, এন ডারও যদি এরকম দেন, তাহলে হবে না? সবগুলা দিলে আবার হবে না, সবগুলা দেওয়া যাবে না। সবগুলা দেওয়া যাবে না কেন? একটা লোগোর মধ্যে একটা দুটো চেঞ্জ আনতে হবে, সিম্পল, মানে সিম্পল একটা দুটো। মানুষজন এই নেক্সট, ধরেন অনেকে এখানে আছে যারা এই ইটা দেখে নাই, কিন্তু তারা দেখতেছে যে এন ইকুয়াল এক্স টি, তাহলে মনে হয় নেক্সট হবে, ই হবে। অনেকে জাস্ট এই কমন সেন্স থেকে বলছে। এরকম এরকম কে বলছেন? এখানে যে ই আছে, ই বুঝেন নাই, জাস্ট আপনি কমন সেন্স থেকে বুঝতেছেন যে এন ই এক্স টি, এরকম কে আছেন? আমি মানে আমি আপনি আছি ভাইয়া। নেক্সট এটা এটা তো বোঝাই যাচ্ছে এন এক্স টি মানে এটা দেখে যে আমি নেক্সট বলছি হবে। এটা নেক্সট হবে, মাঝখানে ই হবে। আপনি আপনার এই ওয়ার্ডটার দ্বারা আপনি বুঝতেছেন যে এখানে মনে হয় নেক্সট জেন হবে, আপনি জাস্ট এই আইডিয়ার দ্বারা বুঝতেছেন, রাইট? তো কথা হচ্ছে এই আইডিয়ার দ্বারাও কিন্তু আপনি নেক্সট জেন বুঝতেছেন, তার মানে মানুষজন এটা নেক্সট জেন বুঝতেছে, সেটা যেভাবে বুঝুক, সে ইটা দেখতেছে না না দেখুক, কিন্তু সে তো নেক্সট জেন এটা বুঝতেছে, দ্যাটস ওয়াই এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি এই ইটা ডাবল করে দিতেন, অর্থাৎ ওই সাইডেও যদি আপনি এরকম ই দিতেন, তাহলে কিন্তু ই হইতো না, ওখানে এইচ হয়ে যেত 1 নাম্বার। 2 নাম্বার, ওই সাইডে যখন দুইটা হয়ে যাবে তখন মানুষজন ভাববে যে এই সাইডে ইকুয়াল আছে, ওই সাইডে ইকুয়াল আছে, মানুষজন এটা ভাববে। তার মানে আপনি যখন কাজ করবেন তখন মানুষ কি ভাববে, মানুষের সাইকোলজি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা চলো টপিক। এবার আমরা, হ্যাঁ বলেন। ভাইয়া এই যে এক্সপান্ড আর হলো যে ক্রিয়েট আউটলাইন দুইটা কি একই? হ্যাঁ একই, মানে একই, আমরা টেক্সটের ক্ষেত্রে একই। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার এই লোগোর ক্ষেত্রে আমরা দেখেন তো যে কি লেখা আছে এখানে। শুনলাম বাইরে বাইক রাখছি। আচ্ছা এখানে শ্যাম্পু নেই, এখানে টেম্পু, টেম্পু লেখা, এখানে টি ই ইটারে দেখেন তিনটা টান দিচ্ছে, এখানে বোঝা যাইতেছে তার মানে এটা একটা ফন্ট, এটা একটা ফরম্যাট। এরপর এম টারে অর্ধেক কাইটা এই সাইডে পি টারে এর সাথে অ্যাড করে রাখা হয়েছে, এবং পি টারের মধ্যে একটু শেড দিয়ে দেওয়া হয়েছে যেটা একটু আলাদা, একটু আলাদা, এরকম একটা ভিউ তৈরি করে দেওয়া হয়েছে। এবার মানে হ্যাঁ বলেন বলেন। এগুলো কি পেন টুল দিয়ে করা হয়? হ্যাঁ এগুলো পেন টুল দিয়ে করা হয়, অর্থাৎ একটা ফন্টকে ভেঙে তারপর এটাকে পেন টুল দিয়ে করতে হয়। একটা ফন্টকে ভেঙে তারপর সেটা টেক্সট দিয়ে কি হয় না, সরাসরি টেক্সট দিয়ে সরাসরি তো এরকম ফন্ট পাবেন না, সরাসরি আপনি এম টারে এই টেম্পু লেখাটা একটু দেখায় দেন কিভাবে লিখবো। টেম্পু, যেহেতু আমরা টেম্পু, তাহলে টেম্পুটারে আমরা কপি করে নিয়ে যাই, আমরা একটু দেখি আর কাজ করি। তাহলে টেম্পুটারে আমরা একটু নিয়ে শিখি। ধরেন আমরা রোবট ফন্ট দিয়ে আমরা লিখলাম টেম্পু। অফিস আমরা কি হাসানুর? ওকে আমরা একটু দেখি, এই সবাই একটু দেখি, সবাই একটু অ্যাটেনশন প্লিজ। আচ্ছা টি, এই টেম্পুটাকে আমরা ক্রিয়েট আউটলাইনে ভেঙে ফেললাম, আউটলাইনে ভাঙার পর এই টেম্পুটার আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করার পরে আমরা এই যে শেপটা, এই শেপটারে আমরা এখান থেকে ভ্যানিশ করে দিই, অর্থাৎ ইটারে আমরা এখানে ভ্যানিশ করে দিব, ইটা ভ্যানিশ করে তিনটা রেক্ট্যাঙ্গেল দিব। কিভাবে দিব? এই যে একটা রেক্ট্যাঙ্গেল, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এরকম করে আমরা তিনটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিতে হবে, রাইট? এটা তো বুঝতে পারছি নাকি? এই ই নিয়ে তো ভেজাল না, ভেজাল আছে এই নিয়ে? না ভাইয়া, ভেজাল যেটা নিয়ে সেটা নিয়ে আমরা কাজ করি। তাহলে আমরা আমাদের ইটার ভ্যানিশ করে দেই, আমরা এই তিনটা দাগে আমরা সুন্দর করে ম্যানেজমেন্ট করে বসায় দিব, ঠিক আছে? গেল এই ইটা গেল। আমরা একটু তাড়াহুড়া করছি, আমি নিচে বাইক রেখে আসছি, পার্কিং করতে হবে। আচ্ছা তো এই এমটাকে এবার কাটতে হবে। এমটাকে কাটার জন্য আমরা পাথফাইন্ডার ইউজ করতে পারি, লাইক পাথফাইন্ডার ইউজ করে আমরা, বা আমরা পেন টুল ইউজ করতে পারি। পেন টুল দিয়ে এই মুহূর্তে সহজ হবে। তো যারা পেন টুল এক্সপার্ট বা পেন টুল পারে তারা জিনিসটা ভালোভাবেই বুঝবে। যে পেন টুল দিয়ে আপনি এই পর্যন্ত গেলেন যে আপনি একটু টান দিলেন, বা এই পর্যন্ত গেলেন যে একটু টান দিলেন, তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এই বরাবর লাইন টুল দিয়ে কেটে ফেলি, অর্থাৎ এই বরাবর আগে এই পাটা কেটে ফেলি। তার এই পাটা যদি আমি কেটে ফেলি সেক্ষেত্রে আমার আরেকটু ভালো হয়।
এই পার্টটা আমি এভাবে ধরে দুটাকে একসাথে সিলেক্ট করে উইন্ডোর সেই পাথফাইন্ডারের সেই ডিভাইড, এরপরে সেই আনগ্রুপ করে তারপর এক পা ডিলিট, তাহলে এইটা কেটে ফেললাম। এরপরে আসেন পেন টুল দিয়ে, বা আমরা এই শেপটাকে অন্য একটা বৃত্ত দিয়েও কাটতে পারি। লাইক আমি এই মুহূর্তে একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তটা দিয়েও কিন্তু আমি এই পার এতখানি অংশটা কেটে ফেলতে পারি। ঠিক আছে, এটা একটু পারফেক্ট করে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, হয়তো আমার কিছু মিস যাচ্ছে। দুটাকে একসাথে এনে আমরা এখান থেকে এই উপরের মাইনাস ফ্রন্ট দিয়ে এটা কেটে ফেললাম। এরপর আনেন পির এই সাইডের এইটাকে কেটে ফেলেন। অর্থাৎ এই সাইডকে কাটার জন্য আমরা একটা কাজ করতে পারি, লাইক পেন টুল যদি ইউজ করি সেই ক্ষেত্রে বাস লাইন টুল আমরা ইউজ করতে পারি। লাইন টুল দিয়ে আমরা এই বরাবর ধরে টান দিলাম, এই বরাবর ধরে টান দিলাম, দিয়ে এই দুটাকে একসাথে ধরে এরপরে পাথফাইন্ডারের সেই ডিভাইড করে আনগ্রুপ করার পর এটাকে ধরে ডিলিট। এরপরে এই যে পিটা, এই পিটা একটু ঘুরাই দেওয়া, এটা আমরা পেন টুল দিয়ে এটাকে ড্রয়িং করে ফেলতে পারি। বুঝতে পারছি? এটা বুঝিনি কে কথা বলেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। পেন টুল দিয়ে আমরা এবার ড্র করে ফেলতে পারি, বাকিটা যেটুকু আমাদের বাকি আছে সেটা আমরা পেন টুল দিয়ে ড্র করে ফেলতে পারি। ভাইয়া ডাইরেক্ট ডিরেকশন টুল দিয়েও তো ওই যে অ্যাঙ্কর গুলো মার্ক করে এটাকে রাউন্ডেড করা যায়। হ্যাঁ করা যায়। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি এটা পারবো? আচ্ছা, এবার আমি তাহলে পিটা আবার দেখাবো। আচ্ছা, আবার দেখাবো, আমি এটা আবার দেখাবো। আমি তাহলে আপনাদেরকে একটা লোগো করতে দিই, আমি একটু বের হচ্ছি, আমি জাস্ট পার্ক করে আসছি, বাইক পার্ক করে আসছি। হাসানুর, জি ভাই আসি। আচ্ছা, এখান থেকে ফ্লাই আর শুট এই দুটো আপনারা এখন করবেন, এই মুহূর্তে আপনারা এই দুটো করবেন। এই সবাই কাজ করি। শুনুন, আমি 5-7 মিনিটের ব্রেকে যাচ্ছি। ওকে ওকে ভাইয়া। গাইস, আপনাদেরকে এই কাজটা করতে দেওয়া হয়েছে, এই কাজটা করেন। হাসানুর, আমি কি আপনাকে হোস্ট দিব? আচ্ছা ভাই, না ভাই, আপনার তো হোস্ট থাক, সমস্যা নাই। দাদা একজন স্ক্রিন শেয়ার দিয়ে করো, তাহলে হয়তো দেখতে পারতেছে সবাই। জি ভাইয়া, নাহলে দেন স্ক্রিন শেয়ার দিতে পারবে। ওকে, স্ক্রিন শেয়ার কে করবে? এই এটা কপি করে নেন, চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি। জি ভাইয়া, তাহলে হোস্ট দিয়ে দেন, স্ক্রিন শেয়ার পরে আপনারা যে কেউ স্ক্রিন শেয়ার। আচ্ছা, হাসানুরকে আমি হোস্ট দিয়ে যাচ্ছি। জি হাসানুর, আপনি হোস্ট হয়ে গিয়েছেন। কি ভাইয়া? ভাই এই ক্লাসগুলো কি পাওয়া যায় অনলাইনে? রেকর্ড ক্লাস পাওয়া যায়? জি রেকর্ড পাওয়া যাবে। ইউটিউব থেকে নিতে হবে নাকি আপনাদের কোনো গ্রুপ থেকে নিতে হবে এটা? আচ্ছা, কোনটা কোনটা বলা হয়েছে ইয়ে করার জন্য ভাই? ফ্লায়ার শুট বলা হয়েছে। আর কেউ কি স্ক্রিন শেয়ার করেন দেখি আমরা। হাসানুর ভাই, আচ্ছা, এগুলো কি কপি করতে বলা হয়েছে আমাদের? শামিম ভাই স্ক্রিন শেয়ার করেন। জি কপি। হ্যাঁ ভাই কপি করতে গেছি। ও শামিম ভাই, জি ভাই, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার ভাই স্ক্রিন যদি থাকতো তাহলে শেয়ার করতাম। এই মেয়ে যায় পানি কচু গাছের মধ্যে মেয়ে যায় মরেন পাশ লাগিয়া। এই অল স্টেশন ওয়েট। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আজকে লিংকিং দিব না। কেন? অনেক রাত হবে তো আজকে। হাসান ভাই, জি ভাই। ঘুমাইবো। হাসান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, একবারে ক্লিয়ার শুনতে পাচ্ছি। কিছু কর না তো।
কেমন আছেন সবাই ভাই? আরে ভাই কেউ একজন স্ক্রিন তো শেয়ার করেন। হ্যালো এই দাদা যত যারা ভাই কাজ ভাই, আপনি করতেছেন screen share আসলে একজন স্ক্রিন শেয়ার দিয়ে করেন নাকি, তাহলে মোটামুটি অন্যরা দেখাও দিতে পারতেছে, আর আমরা যারা নতুন আজকে প্রথম শিখতে পারতেছি আর কি। সনুর ভাই জি ভাই। জি আমি ভাই। কিন্তু খুব প্রবলেমের মধ্যে আছি, আমি কম্পিউটার থেকে কোনো কাজই করতে পারতেছি না বুঝছেন, মানে এত স্লো হয়েছে কম্পিউটারটা রিসেন্ট 2-3 দিন আমাদের থেকে কে মনে কে করেন। আছে এখানে? ভাই আমার কথাটা একটু শেষ করে দেন প্লিজ। কম্পিউটারটা আসার মানেন ভাই ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ। আসার তো মারছি একটা, কাজ নতুন তো হোক। হয় নাই, কাজ তো হয় নাই, আসার তো মারছি একটা। আর নাহলে ভাই গরমকাল তো ভাই একটু গোসল টোসল করা। ভাই সব করানো শেষ, এখন দাদা কাজের কথা বলেন, যদি কেউ ক্যান্সারের জানেন তো একটু সলিউশন কি সলভ করা করে যায় দেন। একটু হ্যাঁ বলেন ভাই, আসলে আমি খুব প্রবলেমের মধ্যে আছি, কোনো কাজ আচ্ছা করতে কেউ পারতেছি স্ক্রিন না। শেয়ার দেন। এই সাদ্দাম ভাই আছেন? সাদ্দাম ভাই আছেন? আমি উইন্ডোজ আপডেটও দিছি, এর জন্য ভাবছি যে প্রবলেম করতেছে উইন্ডোজ আপডেট। আপনার ওই যে ইলাস্ট্রেটর ফটোশপ ইনস্টল করলে ল্যাপটপ ইয়ে করবি, আপনি স্লো হবে। আমার তো কাজই করতে পারি না, তার জন্য আমি ক্লাসও করি না, কিন্তু ক্লাস করছি আর আজকে আসলাম। একসঙ্গে কয়টা সফটওয়্যার ওপেন রাখেন বড় ভাই? একটাই দাদা, আচ্ছা আমি লোগো একটাই করি, ডিজাইন করার জন্য কোন ইলাস্ট্রেটর পেজে যেতে নতুবা হবে? ফটোশপ যখন যেটাতে করতাম আর কি। জি জি জি। লোগো ডিজাইন করার লোগো জন্য ডিজাইন কোন করার পেজে জন্য যেতে হবে? কোন পেজে যেতে হবে? হাসান ভাই উনি বলতেছে মানে পেজটা কোন সাইজের নিব এই ধরনের মনে হয় সম্ভবত। ও আচ্ছা, এটা হচ্ছে 800 বাই 800 নেন তাহলে হবে। না কম বেশি নেন, স্কোয়ার নেন আর কি। আমার কিন্তু নেট নেই। আচ্ছা ভাই ফ্রন্ট ভাঙার জন্য যেন কি কি করা লাগবে? রাইট বোতাম করেন, ক্রিয়েট আউটলাইনে ক্লিক দেন। আগে এটা সিলেক্ট করেন, ফ্রন্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বোতাম করে ক্রিয়েট আউটলাইন দেন। দাদা আপনি একটু শেয়ার দিয়ে করেন, যে তাহলে আমরা দেখতে পারতেছি যিনি করতেছেন। আমি হচ্ছে ওই জন্যই ইয়ে করতেছি যে ওই ক্রিয়েট কম্পিউটারে আউটলাইন, আবার হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ ক্রিয়েট আউটলাইন জয়েন দিচ্ছি। জি, তারপরে হলো হ্যাঁ তারপরে কি আবার কাজ শুরু করে দেন এখন। না ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে আনগ্রুপ করে দেব, কিন্তু আনগ্রুপ থেকে লেখা পাচ্ছি না বুঝে। কি বলে? আপনি একটু শেয়ার দেন না, তাহলে তো অন্যরা যারা পারে তারা বলে দিতে পারতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শেয়ার করে দিচ্ছি। জি আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ শিখা হলো, অন্যরা দেখলো, প্লাস আমরা একটু শিখি। G16ML হ্যাঁ হ্যালো, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ যেমন এই যে প্রায় এটা লেখার পরে এটাকে এখন আনগ্রুপ করে একটা একটা করব। জি আমরা দেখতে পাচ্ছি। ও আমরা তো দেখতে পাচ্ছি না। আমি একটা কাজ করি, স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি, আপনি আবার স্ক্রিন শেয়ার দিন। আচ্ছা আচ্ছা আপনি আবার স্ক্রিন শেয়ার দিন। ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ স্যার। জি জি স্যার, এই যে এই লেখাটা এখন এটাকে কিভাবে কি করব? এটা অন্য ফ্রন্ট নেন। এটা কেমন ফ্রন্ট নিলেন? আচ্ছা আপনি শিফট ধরে টানতেছেন না কেন? শিফট ধরে টানবো, হ্যাঁ আচ্ছা। তার মানে আমি আজকে আবার দুই লেখা নম্বর নেন, টাস্ক আবার লেখা নেন, সাইজটা নষ্ট করে ফেলছেন, আবার লেখা নেন। কন্ট্রোল জেড দেন নিলে হয়ে গেল। স্যার এটা আমার দ্বিতীয় নাম্বার ক্লাস, এজন্য আমি তেমন বুঝতেছি না। আমাদেরও তো দ্বিতীয় নাম্বার ক্লাস ভাই। আপনি কোন কম্বো? আমি কোনো কম্বো না। শিফট ধরে টান দিন জি। তাইলে শিফট ধরে টানতে হবে। আরে ফ্রি ক্লাস করতেছে হাসানুর ভাই। জি জি আমি ফ্রি ক্লাস ক্লাস করতেছেন? হ্যাঁ তাহলে ভাই জি আপনি ভাই, তো এটা অনেক আপনার কিছু জন্য না। বলবেন না ভাই। তাহলে তো আপনাকে বুঝাইতে বুঝাইতে আমার দিন চলে যাবে আজকে। ভাই কতটা সৌভাগ্য বুঝতে পারছেন, উনি দুইটা ক্লাসেই ফ্রি ক্লাসেই করতেছেন। মাথায় ক্রিয়েটিভিটি আছে। আরে ভাই গ্যালাক্সি ভাই, আপনি ওই যে সার্ভিসিং ভাই না জানি। হাসানুর ভাই। জি ভাই। ভাই আমার সলিউশনটা কি কি করতে পারি একটু বলেন না আমারে, আমি খুব প্রবলেম। আসবো ভাই আসবো। আচ্ছা আপনারা কি তো আমাকে হেল্প করবেন?
আপনারে এটার আপনারে ব্যাপারে আমি সারাদিন থেকে কল দিতেছি, কোনো খবর নাই আপনার। আমার আগে কইছি আমার কাছে সব জিবে ঠিক আছে ভাই আপনারা কিছু আমাকে হেল্প করবেন? আচ্ছা জি ভাইয়া, আপনাকে এখন আমরা কেমনে হেল্প করবো? আপনি হচ্ছেন একবারে বিগিনার বলো ভাইয়া। উনি হচ্ছে যে হাসানুর দুইটা ফ্রি ক্লাস করতেছে, করে হচ্ছে যে এখন হ্যাঁ হাসানুর সাহেব। জি ভাইয়া আছি। আম ব্যাক। ও সরি ভাইয়া। হোস্ট দিয়ে দেন। এটা কার কাজ দেখছি আমরা? জি ভাইয়া পারমিশন দিয়ে দিছি আপনাকে। স্যার গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ গ্রাফিক ডিজাইন। আপনি কি? স্যার আমি হচ্ছে আজকে দিয়ে 2 নাম্বার ক্লাস করতেছি, আমি নতুন। তাহলে আপনি করতেছেন কেন? আপনার কাজ আমরা কেন দেখবো? না আসলে কি এই যে কেউ শেয়ার করতেছে না, তো এই জন্য আর কি আমি করব, এখন আপনারা আমাকে হেল্প করবেন এই জন্য। ও আচ্ছা, মোটামুটি আইডিয়া আছে নাকি? ইলাস্ট্রেটরের কাজ করেছেন? হালকা হালকা করেছি। আচ্ছা আপনার যে টুলগুলো আসলে বেসিক টুলে আছে, আপনি টুলগুলো আগে অ্যাডভান্স টুলে নিয়ে নেন। মেনু বারের উইন্ডোতে চলে যান। আচ্ছা ভাইয়া, ওই যে নট রেসপন্ডিং দেখায় কেন? ইলাস্ট্রেটর ওপেন করলে দেখায় আপনার নন রেসপন্ডিং, এর কারণ কি? আপনার সফটওয়্যার প্রবলেম, সফটওয়্যার চেঞ্জ করেন, সফটওয়্যার ভার্সন চেঞ্জ করেন। আচ্ছা গ্রাফিক ডিজাইন, আপনি আপনার মেনু বারের উইন্ডোতে যান। মেনু বারের উইন্ডোতে যান, মেনু বারের উইন্ডো লেখা যেখানে। ভাইয়া ওইটাতে র‍্যাম প্রবলেম নাকি? আমার মনে হয় আমি বলছি আমাদের গ্রাফিক ডিজাইন যে ভাই স্ক্রিন শেয়ার করা, আপনি মেনু বারে যেখানে ফ্লাই লিখেছেন যেখানে, তার উপরে দেখেন উইন্ডো লেখা আছে। এই যে একদম উপরের দিকে দেখেন উইন্ডো লেখা আছে। হ্যাঁ লাস্টের আগেরটা। ও আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রবলেম। মেনু বার খুঁজে পাচ্ছে না, এইজন্যই আমাদের একদম বেসিক জি উইন্ডো থেকে টুলবারে যে অ্যাডভান্সে ক্লিক দেন। অ্যাডভান্স, হ্যাঁ জি এখন দেখেন আপনার টুল অনেকগুলো এসেছে, অর্থাৎ আগে অনেক টুল ছিল না, এখন এসেছে। হ্যাঁ জি। আচ্ছা স্যার, তাহলে আপনারা কাজ করেন, আমি কাজগুলো দেখি। আমি শেয়ারটা অফ করে দিচ্ছি। আমি অফ করে দিয়েছি। ওকে গাইস, এখন আমাদের পার্টিসিপেন্ট আছে এই মুহূর্তে 60 জন। আচ্ছা আমরা এই যে ফ্লাইয়ের যে লোগোটা, আসলে এখানে একটা বিমান আনা হয়েছে, সেই বিমানটা দিয়ে কেটে ফেলা হয়েছে। এখন এখানে একটা বিমান পাবেন কই? বিমান তো আপনাকে ড্রয়িং করতে হবে, ড্রয়িং জানতে হবে। এখন একজন আপু বললো যে আমি যদি ড্রয়িং না জানি, বা যেমন আমি কিন্তু ড্রয়িং জানি না, ড্রয়িং পারি না, যেমন এই মুহূর্তে যদি আমাকে বিমানটা না দেখে আঁকতে বলেন, আমি কিন্তু পারবো না। তো যে কারণে আমি ড্রয়িং একদমই কাঁচা, ছোটবেলা থেকে আমি ফাঁকিবাজ, যে কারণে আমি সব সেক্টরেই ফাঁকিবাজ। তো এখনো গ্রাফিক ডিজাইনের মধ্যেও ফাঁকিবাজি করি। তো যাই হোক, ফাঁকিবাজি করলেও ফাঁকিবাজি করে ইনকাম আরো বেশি করা যায়, যেটা দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে এখানে এই ফ্লাইয়ের যে বিমানটা, এই বিমানটা আমি পিএনজি ডাউনলোড করব, আমি ইমেজ ট্রেস করে নিতে পারি, আমি ভেক্টর নিতে পারি। লাইক আমি যদি একটা এরোপ্লেন লিখে সার্চ করি, যে লাইক প্লেন, এই ইমেজটাকে নিয়ে যদি আমরা পেন টুল দিয়ে কাটি, ওটা হ্যাঁ, ওটাকে যদি কাটেন তাহলে তো ওটাই কাটলেন, তাই না? ওটা যদি নিয়ে কাটেন আপনি তো ওটাই কাটলেন। কিন্তু আমরা যদি এখানে প্লেন ভেক্টর লিখে যদি সার্চ করি, সেই ক্ষেত্রে দেখেন আপনি কিন্তু এরকম অনেক প্লেন ভেক্টর পাবেন। এখানে আপনি ওইরকম অনেক প্লেন ভেক্টর পাচ্ছেন। ওইটা কাটার কি দরকার? ওইটা তো পূর্ণাঙ্গ না, যেমন এটা পূর্ণাঙ্গ। আপনি এটা নিয়ে কাটেন, আপনি ইমেজটা নেন, এইটাকে নিয়ে ইমেজ ট্রেস করে ফেলেন। আপনি এটাকে নিলেন, এখানে নিয়ে ইমেজ ট্রেস এর মধ্যে যে আপনি এখানে 16 কালার সেট এরেজ করে ফেললেন। ট্রেস করার পর আপনি ভেক্টর কনভার্ট হয়ে গেল। আপনার কালার চেঞ্জ করা দরকার, পাথফাইন্ডার করা দরকার, সব করে ফেলেন। ইমেজ ট্রেস আমাদের শেষ। এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড হলো। এক্সপ্যান্ডের পরে আমরা এটাকে আনগ্রুপ করলাম, এই ভিতরের এটাকে বের করে নিয়ে আসলাম, আর এইগুলো আমার দরকার নেই, এগুলো সব বাদ। ওকে, আমাদের একটা বিমান বের হয়ে গেছে। এই বিমানটাকে নিয়ে আমি কাজ করতে পারি। এটাকে ওয়াই বানানোর জন্য আমরা এরকম নিলাম, আর এর উপরের অংশটুকু আমরা রেখে দিব একটা ওয়াই থেকে। বুঝতে পারছি আমরা কিভাবে কাজ করব? আর কোনো প্রশ্ন? বুঝতে পারছি ভাইয়া। ওই যে মানে এই যে ইমেজটা আইনা যে কাজগুলো করলেন, এই যে এটা কিভাবে করলেন আরেকবার যদি একটু যদি দেখাই দেন ভাই। আপনি কে সোহেল ভাই? আপনি কত নম্বর ক্লাস করেন, কোন ব্যাচ? ভাই আমি ওই যে আপনার এই যে কম্বো 10 এর আর কি। লিংক পেলেন কেন? কম্বো 10 এর? হ্যাঁ রে, কম্বো 10 এর এটা এই কম্বো 10 লিংক পাইলো কেন হাসান? জি ভাই, আমি ওই যে আপনি ওইটা কম্বো 9 এর সাথে অ্যাক্টিভ আছে আর ওইটার সাথে এইভাবে পাইছি। আচ্ছা 9 এ না, ওই আপনি কি ইলাস্ট্রেটর সফটওয়্যার? হ্যাঁ ভাই,
ইলাস্ট্রেটর সফটওয়্যার এর কাজ করেছেন? এমনি একটু ধারণা আছে হালকা পাতলা। এমনি ধারণা নিয়ে এই কাজ করা যাবে না। এই কাজ করতে হলে আপনাকে ইলাস্ট্রেটর পারতে হবে, ইলাস্ট্রেটর বাইরে আসতে হবে এই ক্লাস, ঠিক আছে? তারপর আমি ইমেজ ট্রেসটা আরেকবার দেখাচ্ছি। যে কাজটা করেছি সেটাকে বলা হয় ইমেজ ট্রেস। ধরেন এই একটা ছবি, এখন এই ছবিটার ভেক্টর ফাইল আমার লাগবে। এই মুহূর্তে যে ফাইলটা দেখতেছি এটা হলো জেপিজি ফাইল। এই জেপিজি ফাইল নিয়ে আমি সবসময় কাজ করতে পারি না, বা জেপিজি ফাইলের কালার চেঞ্জ করতে পারবো না, এডিট করতে পারবো না, কোনো কাটাকাটি করতে পারবো না। যে কারণে আমি এটা ইলাস্ট্রেটরের মধ্যে আনলাম। দেখুন এটা এক কালার থাকতে হবে, অন্য কালার থাকলে হয় না। যাই হোক, এই ছবিটাকে সিলেক্টে রাখা অবস্থায় উপরে ইমেজ ট্রেসের একটা অপশন আছে, সেই ইমেজ ট্রেসের মধ্যে 16 কালার, কয়টা কালার? 16 কালার। সবসময় আমরা 16 কালার দিই। তো 16 কালার্স এর মধ্যে আমরা ক্লিক করার পর এটা এক্সপ্যান্ড হয়ে যায়। এক্সপ্যান্ড হওয়ার এটা হচ্ছে যে ট্রেসিং হয়, ট্রেসিং হওয়ার পর উপরে এক্সপ্যান্ডের একটা অপশন আছে, সেই এক্সপ্যান্ড অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এক্সপ্যান্ডের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করার পরে বাইরের থেকে সাদাটা এটা ডিলিট করে দিব, আর আমাদের থাকবে এই কালোটা। এবং এই কালারটা এখন চেঞ্জ হবে, যে কোনো কালার চেঞ্জ হবে, যে কোনো কিছু করা সম্ভব এই কালোটাকে দিয়ে। বাট আগের অবস্থায় করা সম্ভব ছিল না। অর্থাৎ আগে ছিল জেপিজি আর এটা হলো ভেক্টর। অর্থাৎ এই জিনিসটাকে বলে ভেক্টরে কনভার্ট করা, একটা জিনিসে ভেক্টরে কনভার্ট করা হবে। বুঝছি ভাই, ধন্যবাদ ভাই, বুঝছি ভাই। কার কোনো প্রশ্ন? আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। কাজ তো করতে দিয়েছেন। সালমান, কাজ করতে দিয়েছিলাম। জি ভাইয়া। আসলে কি বলে, কাকে কি বলে? জি ভাইয়া, কাজ তো করতে দিয়েছিলেন, নেক্সট টপিকে চলে যাবেন। ও, কাজ করতে দিয়েছিলাম, তো কাজের কি অবস্থা, কে কি করছেন? ভুলে গেছিলাম যে কাজ করতে দিয়েছিলাম। কাজ তো সবাই করতেছে। কাজ করতেছে, সবাই কাজ করেন। যে প্রবলেম পড়তেছেন স্ক্রিনশট করে দেখান। জি, গান শোনা গেল না। নিশ্চুপ পরিবেশ পেয়ে আবার আপনারা ঘুমিয়ে যেন না।
ভাই ঘুম তো আল্লাহর দান, কখন আসে? ওই যে আমাদের ক্লাসের মধ্যে একজন ঘুমাচ্ছিল, এই সিনকে জায়গায় আছি। এই সিনটা কে দেখছিল? জ্যোতির্ময় ভাই না, জ্যোতির্ময় ভাই দেখেন, হাসানুর বা শামীম তালুকদার কেউ দেখছিল এই সিনটা? মানে আমাদের লাইভ ক্লাসের মধ্যে একজন স্টুডেন্ট হঠাৎ না করে ভাই, ঘুমায়। আপনি তবে ঘটনাটা বলছিলেন ভাই, ঘটনাটা বলছিলেন, মানে ঘটনাটা কি ছিল, তারপরে হচ্ছে যে ক্লাসের অন্য পার্টিসিপেন্ট গুলা দেখে বলতেছে যে ঘুমাই গেছে, এরকম একটা, তারপরে হচ্ছে অনেক কিছু হয়েছিল, ফোন নাম্বার খুঁজছিলেন। আমাদের ক্লাসে ভাইয়া কম্বো 5 এ কি ছিল ঘটনাটা একটু বল। ঘটনাটা কি ঘটছিল আপনি বলেন তো? ওই যে ভাইয়া ভিডিও চালু করে ঘুমাই পড়ছিল টেবিলের উপরে। টেবিলের উপরে না, সে হলো চিট হয়ে ঘুমায় গেছিল। এখন হলো আর অন্য কেউ দেখে মনে করছে সে মনে হয় কিছু হইলো নাকি, মারা টারা গেল নাকি, স্ট্রোক করলো নাকি, এরকম ভয় পেয়েছে। ভয় পেয়ে সে আমাদেরকে ফোন করছে। পরে হচ্ছে আমরা স্টুডেন্টকে ফোন দিয়ে ট্রাই করলাম, তো অনেকক্ষণ পর দেখা গেলো সেগুলো নড়ে চড়ে বসছে। তারপর সবাই শান্ত হয়েছে যে না, সে ঠিকঠাক আছে। ও এই ঘটনা তাহলে আমাদের ক্লাসে হয়নি। সাউন্ড আসছে, নয়েজ আসছে। ভাই কাউকে স্ক্রিন শেয়ার করতে বললে তো ভালো হতো, আমরা দেখতে পারতাম। স্ক্রিন শেয়ার করবে কি হাসানুর? ভাই আমি তো জানি না। ওই শামীম তালুকদার ভাই, আপনি কই? ঘুমাই গেছেন নাকি? ফেসবুক মার্কেটিং গোলজার ভাই আছেন নাকি? আচ্ছা হাসানুর, আমরা লোগোকে আমাদের আজকে তো ইসে গিগ আপলোড করার কাজ আছে, ফ্রিল্যান্সিং এর কাজ আছে। কয়টা থেকে শুরু জি করব? ভাই, এখন কেউ যদি আপলোড মানে গিগ আপলোড করে তাহলে তো ভালোই হয়। আমাদের শান্তা আপুর গিগ রেডি। শান্তা আপু গিগ শান্তা ডেসক্রিপশন আপু, রেডি হ্যাঁ করছেন? শান্তা আপু, কি খবর আপনার? ভাই ডেসক্রিপশন কি লিখবো আমি তো জানি না। ও মোর আল্লাহ। আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে আমরা গিগ ডেসক্রিপশনটা বলে দিবেন, তারপর আমি করব। হ্যাঁ হ্যাঁ, যখন কাজ করবেন তখন আমাদের নিয়ে আপু, আমরা বলবো আপনি কাজ করবেন, ঠিক আছে? এই তো এক সপ্তাহ ওয়েট করলাম আপনাদের জন্য। ভাইয়া আমি তো কম্পিউটারে বলে দিছিলাম যে 10:30টায় লিংক পাবে তারা ফ্রিল্যান্সিং এর জন্য। আচ্ছা ওকে, আমরা হচ্ছে একটু পরে দিয়ে দিব। 10:30টায় দিব, ওই 11:30টায় দিব, 10:30টায় দিতে চাইছি। আচ্ছা তাহলে আমি বলে দিব। আচ্ছা, আমাদের লিংক চাচ্ছে নাকি? সবাই কি লিংক চাচ্ছে? না লিংক চাচ্ছে না, এটাকে চাইছিল। আচ্ছা তাহলে একটু শান্ত থাক। আচ্ছা হ্যালো ভাইয়া, হ্যালো ভাই। আচ্ছা, টেক্সট কে কাটতে হলে মনে করেন আপনার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এর দরকার নাই, যদি আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি, তাই না? যে কোনো একটা। হাসানুর উত্তর দেন, আমি কাজ জি করছি। রাজীব ভাই, আপনি আবার বলেন তো। শোনো ভাই, জি আমি বলতেছি যে মনে করেন টেক্সট কে আমরা যে কাটি, মানে সেই টেক্সট কে শেপে পরিণত করি, আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে করি এবং ক্রিয়েট আউটলাইন করে করি, মানে যে কোনো জি একভাবে আপনি, করলেই হয় নাকি? জি যে কোনো একভাবে করলেই হয়। আচ্ছা আচ্ছা, ক্রিয়েট আউটলাইন আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স মনে হয় একই ধরনের নাকি? না, ধরনটা আসলে একই না। কাজ একই, এই মুহূর্তে আপনি এক কাজ করলে। জি জি, এই ভাই, এই রাজীব ভাই, আপনি যদি কোনো শেপ মানে স্ট্রোকে এখন যদি আপনি এই ক্রিয়েট আউটলাইন করতে চান, এটা কি হবে? আমার মনে হয় শুধু টেক্সটটাই যায়, তারপরে দেখি। না যায় ভাই, যায়, ঠিক আছে যায়। আমি দেখছি দুইভাবেই দেখছি আমি, যায়। তাহলে তো ভালো। কি দেখছো ওকে? এই হাসানুর,
জি ভাইয়া। এ ভাই বললো যায় যায়, সে কি বললো, কি যায়? ভাই আমিও তো এটা দেখতেছি, যায় না তো। ভাই ওই যে আমি সেটাই তো, বলি, উনি কেন? আমি তো আমি একটু খুঁজেই বলি পাইলাম না। হ্যালো ভাই। জি ভাই বলেন। আমি শুনেন, আপনি বলতেছিলাম যেটা মনে বলেছেন, করেন আপনি বলেছেন টেক্সটের কথা। আপনি টেক্সটের কথা বলছেন যে টেক্সটটাকে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করা আর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা একই কথা, তাই বললেন না? জি 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 তাই বললাম, হ্যাঁ। এটা আসলে একই কথা, কিন্তু স্ট্রোক ট্রে করা যায় না। একটা স্ট্রোককে আপনি এক্সপ্যান্ড করবেন, একটা স্ট্রোককে আউটলাইনে কনভার্ট করা যায় না, সেটা আমরা বলছি। যেটা আমরা আচ্ছা, খুঁজেই স্ট্রোকের পাচ্ছি কথা না আমি বলিনি আমি। রাজীব ভাই। জি আমি দেখছিলাম ওই যে আপনার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর আপনার পাথ থেকে অফসেট পাথে যেতে হয়। অফসেট পাথে গিয়ে ওইখানে নিচে একটা অপশন আছে দেখেন, ওইটাতে মানে 2 বা 3 দিতে হয়, দিলে আপনার মানে ইয়ে হয়ে যায়। ভাই আমরা ওইটা কথা বলতেছি না, হচ্ছে যে একটা টেক্সটকে মানে শেপে কনভার্ট করবেন কেমনে, সেটা হচ্ছে যে ক্রিয়েট আউটলাইন করে কিন্তু করা যায়, কিন্তু স্ট্রোককে ক্রিয়েট আউটলাইন মানে আউটলাইন করা যায় না, আমরা এটা বলতেছি। ও আচ্ছা আপনি আচ্ছা। বললেন যায়, মানে প্রশ্নটা এরকমই ছিল, কিন্তু আপনি বললেন যায়। জি আচ্ছা, আমি স্ট্রোকের কথা শুনি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। খাওয়া দাওয়া করছেন ভাই? এখানে রাজীব ভাই আসলো। জি আচ্ছা, তার মানে আচ্ছা আপনি ভাই, খান আপনি নাই। আমার একটু সময় দিন ভাই আমারে, আমি যে বললাম না আমার একটু প্রবলেম আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই, আজকে কিন্তু আপনাকে অনেকবার কল দিছি। জি ভাই দিয়েছেন, কিন্তু ভাই আমিও তো কাজে থাকি কাকার না, বাড়িতে ছিলেন। মাঝে মধ্যে কল রিসিভ করা হয় না। জি জি বুঝতে পারছি, কাকার বাড়িতে ছিলেন আপনি। আচ্ছা ওকে। আবার কাকা এখান থেকে আসবে। আচ্ছা শামীম ভাই লক্ষ্য করছেন, শামীম ভাই তো নাই এখানে, হঠাৎ নাই হয়ে গেল। জি ক্যামেরা অফ করে ঘুমাইছে। জ্যোতির্ময় ভাই, জ্যোতির্ময় ভাই। হ্যাঁ ভাই আছি। ওই যে আমাদের পেপালের যে ভিকটিম না, পেপালের ভিকটিমের আজকে আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, কি সে ভাই আজকে গুড নিউজ দিয়েছে। সে ভিকটিম ফেসবুক স্ট্যাটাস দিছে নাকি ভাই? পেপাল কবে বাংলাদেশে? ভিকটিম কে? ভিকটিম কে আসলে? ভিকটিমটা কে? যে হলো প্রতারণাকারী না প্রতারণার শিকার, যে সে প্রতারণার শিকার। প্রতারণার শিকার। হ্যাঁ সেটাই তো, আমি তো সেটাই জানি, কিন্তু হাসানের প্রশ্ন শুনে আমি একটু ঘাবড়াই গেছিলাম। ও ভাইয়া, আপনি পেপাল করতেছেন, আমি বলতে চাইছিলাম যে আমাদের দেশে পেপালটা অনুমোদন পাবে কবে? ভাই ওই রকম কি আর কোনো মোবাইল নাম্বার আপনারা আসবেন না? হ্যাঁ আসবো আসবো, উনাকে আমি সবকিছু দিয়েছি, উনি হচ্ছে জিডি করার পরে ওই কপি আমার কাছে আসলে আমি আপনার কাছে আসবো। আচ্ছা ঠিক আছে। জ্যোতির্ময় ভাই আমাদেরও নিয়েন। হ্যাঁ ভাইয়া, তাহলে কি আমরা এই কি কি বলে? ভাবি কি জানি বললো? কি বলো? ভাবি ছিল জ্যোতির্ময় ভাই? ভাবি কি বলে? মিষ্টি খেতে চাই, হোক আগে কাজ তারপর। না হ্যাঁ আমরা মিষ্টি খাবো। বেবি হইছে এইজন্য বললাম মিষ্টি খাবো। হ্যাঁ মিষ্টি খাবো ভাবি। এখন ভাবি আপনারা যে এক আইডিতে দুজনে ক্লাস করেন, আমরা কিন্তু কেউ ওই মিষ্টি খাইতে চাই নাই। আমরা তো ওই মিষ্টি খাইতে চাই নাই। যাক ভালো। এই আজকে আমাদের ক্লাসে একজন গেস্ট আছেন, কানাডা থেকে ক্লাস করতেছে। আমরা কানাডা থেকে পেলাম একজনকে। তো হচ্ছে সাধারণত আমি পেয়েছি ইন্ডিয়া থেকে, পেয়েছি ওমান থেকে পাইছি। ইন্ডিয়া, ওমান, আর কোন দেশ থেকে হাসানুর? আর কেউ কোন দেশ থেকে পাইছিলেন? কারোর ব্যাচে ছিল শান্তাপু? আমাদের ব্যাচের মধ্যে ইন্ডিয়ান একজন পেয়েছি, ওমানের একজন পাইছি। আর কোন দেশ ছিল? আর কেউ পাইছি? আর একজন ছিল ব্ল্যাক হার্ট রাজ। ব্ল্যাক হার্ট রাজ ছিল একজনের ফেসবুক আইডি। ও কোন দেশ? অনেক আগের, অনেক আগের ছিল। এই ঝটপট আমরা গিগে চলে যাব। আমেরিকার একজন পাইলে ভাই কাজ হতো ভালো। আচ্ছা নূরজাহান ইদরা আপু, আমাদের ক্লাস রেকর্ডটা দেওয়া হয়, ক্লাস রেকর্ডটা দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে ইউটিউবে আপলোড করে লিংক দিয়ে দেওয়া হয়, রাতে পেয়ে যাবেন। আরো 1টা বা 2টার দিকে লিংক পেয়ে যাবেন।
বা একটা দুটোর মধ্যে, বাংলাদেশ টাইম একটা দুটোর মধ্যে ক্লাস লিংক পেয়ে যাবেন ভিডিও আকারে, এবং দুইটা লিংক পাবেন। এই ভিডিও যেটা এই মুহূর্তে চলতেছে এই ক্লাসের একটা লিংক, আর এরপর আমরা ফাইবার মার্কেটে কিভাবে গিগ আপলোড করতে হয় সেটা শিখবো। তো সেটা হচ্ছে আরেকটা লিংক, দুইটা লিংক পাবেন, দুইটা ভিডিও হবে। জি গাইস, আমরা এবার কাজে চলে যাই। এই সবার কাজ রাখি, সবার কাজ রাখি। এইচডব্লিউ দিয়ে দিব, লোগোর উপরে এইচডব্লিউ দিয়ে দিব, এবং লোগোর আরো দুইটা স্পেশাল ক্লাস হবে, এবং লোগোর ওই দুইটা অ্যাডভান্স টুল নিয়ে কাজ হবে, অ্যাডভান্স টুলস নিয়ে কাজ হবে। তবে আমরা লাস্ট আরেকটা জিনিস আমি দেখাতে চাই, তারপরে আমরা এই টপিক বাদ দিতে চাই। আরেকটা জিনিস দেখাবো আমরা। করছি ভাইয়া দুইটা, ভাইয়া করছি ফেস আর ফ্লাই। ভাই কি বলে? কাজই তো দিয়েছিল দুইটা ভাইয়া। ফেস আর ফ্লাই করছেন আপনি? হ্যাঁ ট্রাই করছি ফ্লাই আর ফেস। ভাই কিন্তু তাহলে আমাদেরকে দেখান। শেয়ার দিব ভাই। আচ্ছা আমরা একটু এদিকে দেখি। ওকে, আমরা কথা একটু রাখি। জ্যোতির্ময় ভাই আপনি জাস্ট ইনবক্সে পাঠিয়ে দেন, চ্যাট বক্সে পাঠিয়ে দেন, আমরা একটু কাছে দেখে আসি। আচ্ছা এই যে একটা কোম্পানিতে দেখেন এম এন্ড এল লেখা। আচ্ছা এম এন্ড এল কিভাবে লিখছে? কেউ কি আইডিয়া আসে এম এন্ড এল কিভাবে একসাথে লিখছে? ভাই আইডিয়া আসে তো। ভাই এম আর কি বলবো? এল প্রথমে এমটা লিখছে, তারপরে এলটা লিখে লিখছে, তার উপরে বসাই দিছে। ভাইয়া তারপর নতুন ভিতরে একটা শেপে নেওয়া যায়, আবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা বাড়াইয়ে দেওয়া যায়, এটাও করা যায়। তারপরে মাঝখানে এমটা বসাই দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে কাটে নিছি। যাই বলেন তাই বলেন, আমাদের হাসানও ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট। তো আমরা এই এম আর এল লিখে কাজ করতে আইডিয়া আসে, কিন্তু কাজ তো ভাইয়া পারি না। আচ্ছা সবাই একটু দিকে দেখি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা এই যে এম এন্ড এল, এই এম আর এলটাকে আমরা ধরে ক্রিয়েট আউটলাইনে দিয়ে দিই, অর্থাৎ আমাদের যা যা আছে আসলে সবই আউটলাইনে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এগুলোকে ধরে ক্রিয়েট আউটলাইনে কনভার্ট করে দিলাম। এবার এই এলটাকে আমরা একটু সাইডে চাপাই দিলাম। চাপাই দেওয়ার পর আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা হাসানুলের কথা মতো আমরা এটাকে এখানে মিলাই দিলাম, অর্থাৎ এম আর এল একসাথে হয়ে গেল। এখন এম আর এল কিন্তু আলাদা শেপ, এটা একটা শেপ এটা একটা শেপ, দুইটা শেপকে একত্রিত করা যায়। একত্রিত কিভাবে করা যায়? এই দুটো শেপকে একসাথে ধরে আমরা পাথফাইন্ডারের মধ্যে যে ইউনাইট মোড আছে সেই ইউনাইট মোডটা আমরা যদি দিয়ে দিই সব মিলে একটা শেপ হয়ে যায়। আর এই যে এন্ডটা, এই এন্ডটা আমরা এই জায়গাটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, এই জায়গাটা আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু কাজ শেষ। আমাদের ইয়েটা একটু বড় হয়ে গেছে, এই এল এর গ্যাপটা একটু বড় হয়ে গেছে। যাই হোক আমরা এরকম করে দিয়ে দিই, একটু ম্যাচিং করার চেষ্টা করি। ওকে, এরপর আমরা একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডারের ডিভাইড দিয়ে এটাকে কেটে ফেলবো, বা আমরা এখানে মাইনাস ফ্রন্ট যে অপশনটা আছে সেটা দিলেও এটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ মাঝখানে গ্যাপ হয়ে যায়। এই গ্যাপটা আমাদের দরকার, এবং এইটার কালার আপনি যে কালারই দেন সেই কালারের মধ্যেই ফুটানো যাবে, এবং এর ব্যাকএন্ডে যে কালারটা দিবেন সেটাতেও ফুটানো যাবে। অর্থাৎ আপনি যদি এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলেন, লাইক এই কালারটা আপনি যদি ব্যাকগ্রাউন্ডে দেন সেই ক্ষেত্রে এটা দেখা যাবে এরকম। আবার আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেন সেক্ষেত্রে এটা দেখা যাবে এরকম। তো ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওই কালারটা আমার এই এন্ডের মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা ব্ল্যাক, এই জায়গাটা ফাঁকা। এটাই সায়েন্স। এটা পারবো? জি ভাইয়া। আচ্ছা এবার আসেন ফন্ট ডাউনলোড। আমরা যে লোগোর কাজ করি, লোগোর অনেকটাই আমাদের কভার করে ফন্ট, অর্থাৎ আমরা ফ্রিতে যে ফন্টগুলো পাই সেগুলা। তো আমরা ফ্রি ফন্ট ফর লোগো লিখে সার্চ করব। সাধারণত লোগোর মধ্যে যেসব ফন্ট থাকে, ফ্রি ফন্ট ফর লোগো, তো সাধারণত যেসব লোগোর মধ্যে যেসব ফন্ট আমরা ইউজ করি সেসব ফন্টগুলো একটু মোটা তাজা হয়, অর্থাৎ বোল্ড ফন্টগুলো আমরা ইউজ করে থাকি। তো এরকম বিভিন্ন সাইট আসছে, এরকম বিভিন্ন সাইট পাওয়া যাবে। একটা হচ্ছে ফন্ট স্পেস পাওয়া গিয়েছে, লোগো ফন্ট, এরকম বিভিন্ন ফন্ট আছে। এরকম ফন্টগুলো দিয়ে লিখলেই লোগো হয়ে যায়, এরকম ফন্ট আছে। আপনারা কি জানেন যে তাহিরি যা বলে তাই ভাইরাল হয়ে যায়? তাহিরি একদিন তার ইসের মধ্যে একটা ভিডিওর মধ্যে বলতেছে যে আমি যা বলি সেটাই ভাইরাল হয়ে যায়। ব্যাপারটা হইতেছে এরকম কিছু ফন্ট আছে। ভাই সিলেট থেকে বলতাছি ভাই। হ্যাঁ বলেন সৌরভ ভাই। জি ভাই। কি বলছেন সিলেট থেকে? এই বিষয়ে কিছু আপনি ইনফরমেশন দিতে চাচ্ছিলেন মনে হচ্ছে। সিলেট থেকে বলেন। তাহিরি সম্পর্কে কিছু বলেন ভাই। সে মনে হয় তাহিরি সিলেট থেকে তাহিরির সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে চাচ্ছে। আচ্ছা না, তাহিরি সম্পর্কে ইনফরমেশন বলতে ভাই হবিগঞ্জে তো থাকে, আমাদের আশেপাশে এলাকায় থাকে, তাই বলতাছি ভাই। ভাই আমি তো মনে করছিলাম চাচাতো ভাই কিংবা মামাতো ভাই। ও ভাই
মানে এদিকে আচ্ছা মাজার কুদারে তাই ওকে গাইস, আমরা এবার কাজ চলে যাই। তো আমি বলছি যে এখানে যে ফন্ট গুলো আছে, এই যে ফন্ট, এই ফন্ট গুলোতে লিখলেই লোগো হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো এরকম বিভিন্ন ফন্ট আছে, এরকম বিভিন্ন ফন্ট আছে, আমরা এই ফন্ট গুলো ডাউনলোড করব। যেমন দেখেন জাস্ট লিখছে, কালারটা চেঞ্জ করে দিছে, ঠিক আছে। এটা হলো কানালিয়াস, কি কানিলাস সফট, কানিলাস সফট এই কোম্পানির নাম। তো কানিলাস এক কালার দিয়ে লিখেছে, সফট একটা কালার দিয়ে লিখেছে, জাল দিয়ে লিখবো সেটাই লোগো হয়ে যাবে, এরকম কিছু ফন্ট আছে। তো এই ফন্ট গুলো আমাদের ডাউনলোড করে নিতে হবে, আমরা এরকম ফ্রি ফন্ট গুলো ডাউনলোড করে নিব। তাছাড়া আমার কাছে কিছু পেইড ফন্টের লিংক আছে, সেগুলো আমি দিয়ে দিব। আর এই যে ফন্টটা দেখতেছেন, এটা কোন দেশি ফন্ট হাসানুর? কোনটা ভাইয়া? নিচেরটা? ওই যে ওইটা তো হচ্ছে আমাদের ওই যে ফ্রান্সের, আমাদের ফ্রান্সের ফন্ট এরকম দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হাসানুর, হলো ফ্রান্সের একটা আমার একটা কাস্টমার, মানে ক্লায়েন্ট আছে, যে হচ্ছে আপনার ফ্রান্সের ক্লায়েন্ট। তো হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট, আর ওর কাজগুলো মূলত হাসানুরই করে, কারণ হাসানুর হচ্ছে ওইটার ফন্ট ফার্স্ট বের করছিল। মানে ক্লায়েন্টটা যখন আমাকে একটা কাজ দিয়েছিল, আমি হাসানুরকে দিয়েছিলাম, আর হাসানুর ওই কাজটার ফন্টটা বের করেছিল। তারপর থেকে আমি চাই হাসানুর নিজে এই কাজগুলো করুক, কিন্তু হাসানুর আবার ফাঁকিবাজ হয়ে গেছে, কাজটা শেষ করে দেন। ও ভাইয়া প্রচুর ব্যস্ত ছিলাম ভাইয়া, এই জন্য করতে পারি নাই। মানে আমি যদি ওই দিন রাত্রে ধরতাম না ভাইয়া, তাইলে কিন্তু ছেড়ে, পরে ভাবলাম যে সকাল 6টা ধরবো, এই সকাল 6টা ধরতে যাই আমার এই জ্ঞান। আচ্ছা, তো আমি এখান থেকে যে ফন্ট গুলো আছে, এই ফন্ট গুলো আপনারা ডাউনলোড করে নেবেন। সব ফন্ট আপনাকে ডাউনলোড করতে দিবে না, যেমন এই ফন্টটা আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না, এই ফন্টটা আমি ডাউনলোড করতে পারলাম না। এটা ফন্টটা আমার ভালো লেগেছিল, বাট এই ফন্টটা আমি ডাউনলোড করতে পারলাম না। এরকম বিভিন্ন পেইড ফন্ট আমার কাছে আছে, প্রায় 30-40টা ফন্ট আছে। আর আপনারা এরকম খুঁজে নেবেন, বিভিন্ন ফন্ট খুঁজে নেবেন, সেসব ফন্ট দিয়ে লোগো মেক করবেন। যেমন এখানে ব্ল্যাক উইডো মুভি, এখানে একটা ফন্ট, এই ফন্টটা আপনি ইউজ করতে পারেন। এরপরে এখানে আর ভালো ভালো ফন্ট, আসলে লোগো করার জন্য একটা বোল্ড ফন্ট থাকতে লাগবে, এবং যে ফন্টটা দেখে পুংপাং না, মানে খুব বেশি স্টাইলিশ না, খুব বেশি পেঁচানো না, এটা দেখলে জাস্ট স্মার্ট মনে হবে, বা যে কোনো মানুষ এটাকে দেখলেই বুঝতে পারবে, এরকম কিছু, ঠিক আছে। যেমন আপনি এখানে এই যে এটা কি কোনিক্সবার্গ যে ফন্টটা, এটা আপনি ইউজ করতে পারেন। এরপরে যে আর্কিপ রেগুলার, এই আর্কিপ রেগুলারটা ভালো, আর্কিপ রেগুলারটা খুবই ভালো, এটা আপনারা ইউজ করতে পারেন, এটা মোটামুটি ভালো লাগছে। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি। এই ফন্টগুলো আমাদের অনেক কাজে দেয়, অর্থাৎ আমাদের যে লোগোর কোম্পানির যে নামটা, সেই নামটা আমরা এগুলো দিয়ে লিখলে এটা ভালোভাবে দেখা যাবে বা ভালোভাবে লেখা যাবে। হাফিজুর রহমান ভাই, আরেকবার কি দেখাবো ভাইয়া? হাফিজুর ভাই কি বলে? হাফিজুর রহমান মেহেদী, সে কি দেখাতে বলে? আচ্ছা, গৌতম ভাই, রহমান, ওই যে আগের লোগোটা দেখাইতে বলছিলাম, মাত্র হয়তো বা গেছে, এটাই আর কি। মানে ওই যে এ এন্ড এল, ওইটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দেখাইতে বলছিলাম। ভাই যেটা দেখালেন ওটা কি ফ্রি ফন্ট ডাউনলোড করা যাবো? হ্যাঁ, আমি যেসব সাইট দিয়ে কাজ করছি, প্রতিটার মধ্যেই ফ্রি ফন্ট ডাউনলোড করা যাবে। ফন্টের ফ্রি ফন্ট আপনি লিখবেন, এই ফন্ট স্পেস, এগুলো ফ্রি ফন্ট স্পেসও ফ্রি ফন্ট, আমি আরো কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর সাধারণত আমরা গুগলে যদি ফ্রি ফন্ট লিখি, তাহলে যত সাইট আসবে সেগুলাই ফ্রি ফন্টের সাইট অনেক। বাংলা লোগো দেখাবো না আজকে, বাংলা লোগো দেখাবো না কুমাপু, আমরা নেক্সট ক্লাসে তাহলে বাংলা লোগো দেখবো, বাংলার একটা টাইপোগ্রাফি নিয়ে দেখবো। বাংলা লিখতে পারেন তো সবাই? লোগো নিয়ে আমরা কয়টা ক্লাস পাবো টোটাল ভাইয়া? 2টা তো অলরেডি হয়ে গেছে। আর 2টা ক্লাস পাবেন লোগো নিয়ে। আজকে বেশ কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। আসলে এই কাজগুলো নিজের, আমার থেকে আপনার, হ্যাঁ, আজকে ক্লাস যেগুলো দিব সেগুলো কপি করবেন। দেখাইছি, যেমন ধরেন এখানে প্রাইড লেখা, এই প্রাইড আপনি এখান থেকে আবার পেন টুলে কপি করেন না, যারা পেন টুল এক্সপার্ট, আবার পেন টুলে কপি করেন না, এটা আপনি নিজে করবেন। আপনি লোগো খুঁজে বের করেন, মানে ফন্ট খুঁজে বের করেন, একটা ফন্ট খুঁজে বের করে সেখানে কাটেন, একটা আইটার এরকম করে দেন, এটারে ধরে টান দেন, ডিস্ট্রাক্ট করে টান দেন। তো সহজ জিনিস দেখাই দিলে। হ্যাঁ, সহজ জিনিসই দিচ্ছি, বেশ কয়েকটা কাজ দিচ্ছি, এগুলো করে ফেলবেন। আচ্ছা, এই লিংক দিয়ে দেন, আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসের জন্য লিংক দিয়ে দেন। লোগো তৈরি করে কি পিএনজি আকারে সেভ করব? হ্যাঁ, পিএনজি আকারে সেভ করবেন, পিএনজি আকারে সেভ করে আমাদেরকে দেখাবেন। আসলে লিংক দিয়ে দেন।
জি ভাইয়া দিয়ে দিছি। ভাইয়া প্রজেক্টে কোনো খবর নাই? প্রজেক্ট কোনটা? আমাদের এই ইসের প্রজেক্ট? আমাদের প্রজেক্ট না আপনাদের প্রজেক্ট কোনটা? না না ভাই ভাই পিন্টারেস্ট। আপনার প্রজেক্ট পিন্টারেস্ট। না ওরা আবার ডাটা এন্ট্রি নিয়ে পড়ে আছে, ওদের ডাটা এন্ট্রির লোক পাইছে, তো ওরা ডাটা এন্ট্রি করাচ্ছে এই মুহূর্তে। তো ডাটা এন্ট্রি করার পর তারপর আবার এটা ছবিটা আমরা আসলে 1000 দিচ্ছি, ওরা 1000 আশা করেন নাই আর কি থেকে। ও ভাইয়া ওগুলোর এখন টাকা টাকা দিয়ে দিয়ে আমরা কি হইলাম, আমাদের কি ডাটা এন্ট্রি কাজটা দিতে পারতো না? ডাটা এন্ট্রি কাজটা দিতে পারি না আমার আগেই জিজ্ঞেস করে দিয়েছে। আচ্ছা ইয়া ডাটা এন্ট্রি কাজ দিলে তো ভালোই তো, আপনারা সবাই কাজ করতেন। নাকি ভাই 1000 নিয়ে চুপচাপ বসে আছে, ঘুমাচ্ছে যে পায়ে গেছি 1000 আর কি লাগবে। সেটাই, ওটা ধরেন যতদিন লাগতেছে না ততদিন সে ইয়ে করতেছে না। ওই 1000 এর পেমেন্ট দিছে, তবে পেমেন্ট ক্লিয়ার, মানে পেমেন্ট সে ওই 1000 নিয়েছে, 1000 পেমেন্ট আমাকে দিয়ে দিছে। যাক আপনারা টাকা পাবেন আমার কাছে। যেহেতু সমস্যা নেই। না ভাই ভাইয়া দেন টাকা দেন, ভাইয়া টাকা দেন। বিকাশে সেন্ড মানি যদি আমি করতে চাই, ধরুন বিকাশে আমি আপনাকে সেন্ড মানি করব, সেন্ড মানি করতে গেলে আমাকে প্রতি সেন্ড মানিতে 5 টাকা 10 টাকা খরচ হবে। ভাই 1000 টাকা শেষ হয়ে যাবে। আচ্ছা ভাই আজকে এটা কি আমাদের ওই যে নতুন যে কি করতেছিলেন ওটার ক্লাস ওই ক্র্যাশ ভাই নগদে দিয়ে দিবেন। আচ্ছা আপনি ইমরান ভাই, ভাই আমাদের টাকা যতদিন আপনার কাছে থাকবে প্রতিদিন কিন্তু একটা করে ডিম দিবে, পরে বেশি দিতে হবে। ডিম আপু আমরা ভাজি করে খেয়ে ফেলবো। আবার সুদের কথা বলতেছে। না না আমি তো সুদ বলিনি, আমি বলছি ডিম। ওই একই আপু ডিম ওই সুদ একই হিসাব। ডিম ভাজি করে খেয়ে ফেলবে ভাইয়া। জাকারিয়া ভাই হ্যাঁ বলেন। এটা কিসের ক্লাস? মূলত ওই যে নতুন করে যেই করলেন আপনাদের ক্র্যাশ, মানে যেটা ডট ডাই সেটার অংশ আচ্ছা নাকি? এই ক্লাসটা আমাদের এইটা এই কোর্সের অংশ না, এটা আমাদের আরেকজনের আরেকটা মেন্টর হায়ার করা হয়েছে তাকে, তো সেই ক্লাসটা নিবে। আর সে হচ্ছে এটা ইনকাম গ্যারান্টি একটা কোর্স। তো ওই কোর্সের মধ্যে মূলত মাইক্রো স্টক সাইট, ধরেন এই যে সাইটগুলো আমরা ফ্রি পিকে যেমন একটা ডাউনলোড করি কোন একটা জিনিস, বা ধরেন অ্যাডোবি স্টকের নাম শুনছেন আপনারা? স্টক, ঠিক আছে। এই অ্যাডোবি স্টক, শাটারস্টক থেকে আমরা যে ফাইলগুলো ডাউনলোড করি, এই ফাইলগুলো আপলোড করা, ধরেন একজন মানুষ আইকন ডাউনলোড করতেছে, হাসানুর আইকন ডাউনলোড করতেছে, আর জ্যোতির্ময় ভাই এই আইকনগুলো ডাউনলোড করার জন্য সে একটা প্যাকেজ করে আপনি ধরেন ফ্ল্যাট আইকনে ছাড়ছে, তাহলে জ্যোতির্ময় ভাই একটা প্যাকেজ তৈরি করছে যেখানে 10টা আইকনের দাম $2, তাহলে হাসানুর এই $2 টাকা দিয়ে ফ্রি পিক ফ্ল্যাট কি ফ্রি পিক নাকি ফ্ল্যাট আইকন বলেছিলাম, ফ্ল্যাট আইকন থেকে হাসানুর এই প্যাকেজ, হাসানুর ফ্ল্যাট আইকন থেকে এই অ্যামাউন্টটা দিয়ে $2 টাকা দিয়ে এই প্যাকেজটা কিনলো, তাহলে ফ্রি পিক হাসানুরকে আমাদের জ্যোতির্ময় ভাইকে একটা পেমেন্ট করবে, ধরেন $1/2 50 সেন্ট দিল বা 40 সেন্ট। রিসেলেবল মার্কেটের মতো আর কি এটা। তো এই যে আমাদের এই ইনকামটা, আমাদের এই কোর্সের মধ্যে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম দুইটাই শেখানো হবে, ঠিক আছে। তো প্যাসিভ ইনকাম আমাদের যে ফাইবারের মধ্যে যে ইনকামটা, আমরা কাজ করলে আজকে যদি আমি অসুস্থ থাকি তাহলে কিন্তু আমি কাজ করতে পারতেছি না, বা আমি যদি বিড না করি তাহলে কিন্তু আমি কাজ করতে পারতেছি না, অর্থাৎ আমাকে প্রতিদিন রাজেক্ট হচ্ছে, প্রতিদিন বিড করতে হচ্ছে, ক্লায়েন্ট মেসেজ দিলে রেসপন্স করতে হইতেছে, প্যারা নিতে হইতেছে, রুলস রেগুলেশন স্ট্রিক্ট সবকিছু আছে। কিন্তু আমার যদি এরকম অ্যাডোবি স্টকের মতো বা বিভিন্ন এরকম যে সাইটগুলো আছে, অ্যাডোবি স্টকের মধ্যে আছি, এখানে আমি ভিজিটিং কার্ড, বিজনেস কার্ডের কয়েকটা টেমপ্লেট চাই, ঠিক আছে, টেমপ্লেট চাই, এই যে মকআপ চাই, দেখেন এখানে মকআপের মধ্যে বাই দেওয়া আছে, বাই করতে হবে, এই মকআপগুলো আমার কিনতে হবে, এই মকআপটা দেখা গেল হাসাই বানা রাখছে, তাহলে এখান থেকে আমি এটা ডাউনলোড করলে বাই করলে জ্যোতির্ময় ভাই বা হাসানুর এই টাকাটা পাবে, ঠিক আছে, এর একটা সেন্ট পাবে, $5 $2 হোক $1 হোক, সেটা অ্যামাউন্ট পাবে। আর এরকম করে আপনি ঘুমায় থাকলেও আপনার টাকা আসতে থাকবে, বুঝতে পারছি? ওই কোর্সের রয়্যাল ইনকামের মতো কি বুঝতে পারছি, রিসেলেবল মার্কেটের মতো। আমার একটা প্রশ্ন আছে। কি বলেন? মানে আমি হচ্ছে মানে বানাবো, সেটাই প্রথম পেজেই যে থাকবে, এটা কোনোভাবে কি সম্ভব? আমার ডিজাইনটা যে প্রথম পেজে থাকবে তার অ্যাডোবি স্টকের মধ্যে? এটা তো র‍্যাঙ্কিং করা, এটা তো র‍্যাঙ্কিং এর বিষয়, ওটা না মার্কেটিং করতে হবে না আপনার কোনো না, আপনি জাস্ট বানিয়ে আপলোড করে, আসলে এই সব মার্কেট প্লেসে যেমন এই যে আমাদের অ্যাডোবি স্টকে আপনার প্রোডাক্ট আপলোড হওয়াটাই রিস্ক, টাফ, মানে আপনি আপলোড দিতে পারবেন আপনার প্রোডাক্টটা, বা আপনি আপনার করা ডিজাইনটা যে আপলোড দিতে পারবেন, এই আপলোড করাটাই সৌভাগ্যের ব্যাপার, মানে এটা সবাই আপলোড করতে পারবে না, ধরেন আমি ডিজাইন করলে এটা আপলোড হবে না, ব্যাপারটা এরকম, হাসানুর ডিজাইন করলে আপলোড হবে না,
মানে Graphic ভাই River, আমরা হ্যাঁ। তো সচরাচর ডাউনলোড দিলেই প্রথম পেজ এর থেকে মতো না ভাই, ডাউনলোড দিই। গ্রাফিক রিভারের মতো তাই না? না না গ্রাফিক রিভারের মতো। তো এইবার এখন কথা হচ্ছে আমরা যে শুধুমাত্র প্রথম পেজ থেকে ডাউনলোড করি তা না, আর আস্তে আস্তে করে র্যাঙ্ক করে, একদিনও তো র্যাঙ্ক করে না, আস্তে আস্তে করে র্যাঙ্ক করবে। যদি আপনার প্রথম পেজে আসে তখন তো আপনি প্রতি মাসে দেখা যায় $1000 পার হয়ে যাবে, তাই না? আর এটা তো আর একবার ইনকাম না, এটা তো আপনি 2 মাস 3 মাস পর পর টাকা উইথড্র করবেন, বা যখন তখন 1 মাস পর পর ইনকাম করতে এরকম ব্যাপার। ঠিক আছে, এবং ওই কোর্সের মধ্যে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক, এরকম বিভিন্ন সাইট আছে স্টক মার্কেট যেগুলো। তো এই মাইক্রো স্টক মার্কেটের জন্য আপলোড করার জন্য আমাদের কাজ রেডি করতে হবে ওই কোর্সের মধ্যে, এবং ওগুলো শেখানোর পর ওইগুলো কাজ করতে হবে, প্রতিদিন ওইগুলো কাজ করতে হবে। আর হ্যাঁ, এরপরে হলো ফাইবারে। তার মানে ওই কোর্সের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো ফাইবার, আরেকটা হচ্ছে এই অ্যাডোবি স্টক মার্কেট প্লেস। জাকারিয়া ভাই একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। এই জন্য আমি বলেছি ওই কোর্সটা ইনকাম গ্যারান্টেড, বা যারা ইনকাম করবে তারা পেমেন্ট করবে, ব্যাপারটা এরকম, কোর্স ফি দিবে। জাকারিয়া ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি ভাই, মানে ওই কোর্সের জন্য কি কারা কারা সিলেক্টেড এমন কোন নমিনেশন করা হয়েছে বা এমন কাউকে? হ্যাঁ করা হয়েছে। এই মুহূর্তে আমি 11 জনকে সিলেক্ট করেছি, 13 জনকে আমি সিলেক্ট করে আলাদা গ্রুপে নিয়েছি, 13 জনকে। তো আমরা আরো সিলেকশন করব, 13 জনকে সিলেকশন করা হয়েছে, আরো মানুষকে সিলেক্ট করা হবে। আপনাদের কাজ দেখে, আপনাদের কাজের উপর, আপনাদের অ্যাক্টিভিটির উপর আসলে ডিপেন্ড করতেছে আপনাদেরকে সিলেক্ট করা। যেমন ধরুন আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই, আপনি কোনো কাজ ভালো কাজ করছেন না, কাজ আপলোড করছেন না, হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, সেক্ষেত্রে তো আপনি কোর্সে যে যাবেন না, বা আমি যেতে দিব না। ভাইয়া আমাদেরকে মানে যেতে হলে মানে কয় তারিখ পর্যন্ত এটা ডেট, বা কয়দিনের মধ্যে আপনাদেরকে দেখাতে হবে যে এটা কাজ আমরা করতেছি বা আমরা যেতে পারবো? এই ভাইয়া 26 তারিখ থেকে এই কোর্সটা শুরু হবে। তো 26 তারিখে যেহেতু কোর্সটা শুরু হবে, তার আগে আপনাদের দেখাতে হবে যে আমরা কাজ করতেছি বা আমরা অ্যাক্টিভ আছি, এটা দেখাতে হবে, তাই তো? হ্যাঁ তার আগে আপনারা অন্তত ফটোশপে প্রজেক্ট দেখান। আপনি যদি অন্তত আগাম কিছু টিপস এন্ড ট্রিক্স পাবো না? হাসান, হ্যাঁ আপনারা আগাম টিপস এন্ড ট্রিক্স পাবেন, যেটা আপনারা ফাইবার ওই ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস করছেন। জি ভাইয়া আমি কমপ্লিট করছি ভাইয়া এটা। সবার খবর নেন ওখানে। ইলাস্ট্রেটর তো ভাই শেষই আমাদের। কিন্তু ভাইয়া ওখানে কাজগুলো একবারে বেসিক যেটা কাজ ভিডিও দিই ওটা প্রথম ক্লাস ভাই, আমাদের কাছে তো হচ্ছে ডাল ভাত লাগছে। আচ্ছা ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসে। আজকে আমাদের আমি ভাই বুঝিনি, আবার বলেন। কি জানি বলতে যাচ্ছিলেন, পরে স্টপ হয়ে গেলেন। কোনটা ভুলে গেছি, মনে করাই দেন তো ভাইয়া, কি বলতে চাইছিলাম? বিষয় পরে স্টপ করে ওই 26 তারিখের ইয়া নিয়ে। জি ভাইয়া কে কে আসবে? হ্যাঁ কে কে আসবে এই বিষয়ে ওই যে রফিকুল ভাই প্রশ্ন করছিল। মধ্যে 26 তারিখের মধ্যে আপনারা আপনাদের যে কাজগুলো, ধরেন ফটোশপের প্রজেক্ট করতেছে, কেউ ইলাস্ট্রেটরের প্রজেক্ট করতেছে, যে প্রজেক্টই করুক, যে প্রজেক্টই করুক, ওই প্রজেক্টগুলো যদি কোয়ালিটিফুল ভাবে জমা দিতে পারে 26 তারিখের মধ্যে, তাহলে তাদেরকে ওই ব্যাচে আমি চান্স দিব। ওই জমা দেব 26 তারিখের কি ড্রাইভ ফোল্ডারে জমা দেব নাকি আপনার? না এটা আপনি প্রথমে গ্রুপে আপলোড করবেন এইচডব্লিউ আকারে, এরপর হচ্ছে এটা এসে যাবে গুগলে, এইচডব্লিউ আকারে জমা দিবেন, এরপর এটা বিহান্স আপলোড করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা জমা দেওয়ার পর আপনি দেখে সিলেক্ট করে দিবেন যে কোনগুলো আমরা বিহাইন্ড আপলোড করব। ভাইয়া হ্যাঁ ভাই কয়টা কাজ মিনিমাম ভাই প্রজেক্টের জন্য? ভাইয়া নতুন একটা কাজ পাইছি ভাই। কি কাজ? কয় ডলার? ডলার না ভাই, একজন ফোন দিয়ে আমারে বললো যে ফুড পান্ডা নাকি আমার নাম্বারটা পাইছে, 6টা কোয়ার্টার গ্রিল আর হলো 6টা নান রুটি। মানে আমার একজন ফোন দিয়ে বলছে ভাই ফুড পান্ডার নাম, আপনার নাম্বার পাইছি। আমি বলছি ভাই ভালো কাজ তো, আমি বলেন কি লাগবে আপনার? এটা হলো 6টা কোয়ার্টার গ্রিল দেন আর 6টা নান দেন। ঠিক আছে না, ঠিকানাটা বলেন, ঠিকানাটা লিখে রাখলাম ওই বনশ্রীতেই কাছাকাছি ভাই। পাঠাবো নাকি ভাইয়া? আমরাও ঠিকানা পাঠাই। হ্যাঁ ডেলিভারি ম্যান। আচ্ছা যে ফোন দিছিল, যে ব্যক্তি আপনাকে ফোন দিয়েছে, সে কি মেল না ফিমেল আগে সেটা বল। মেল। ও আচ্ছা, তাও ভালো। তাহলে এখনই আগুন ধরে দিতাম, যেহেতু ভাবি ক্লাসে শুনতেছে, আমি এখনই আগুন ধরে দিতাম। এখন আমি বললাম যে ঠিক আছে ভাই পেয়ে যাবেন, আধা ঘন্টা বলছে, আধা ঘন্টার মধ্যে পাবেন। পাবো ভাই, 1:30টার দিকে ফোন দেবো, রাত মোটামুটি 1:30-2টার দিকে ফোন দিয়ে ভাই আমরা তো গ্রিল আর নান নিয়ে আসছিলাম, ভাঙাই দেবো ঘুম। দাদা আমরা কি আমাদের বাসার ঠিকানা দিয়ে দেবো দাদা?
আমরা গ্রিল আর নান আমরা তাহলে তিনটায় আমরা তাহলে গ্রিল আর নানটাও খাইতে পারতাম বৌদির হাতের। সমস্যা নাই, পেয়ে যাবেন, অর্ডার দেন। ভাই এটা নিয়ে একটা পেজ খুইলালাম। ওকে, আমরা এখন শান্তাপু, আপনি কি রেডি? শান্তাপু জি ভাইয়া, ডেসক্রিপশন তো লিখলাম না। আচ্ছা, ডেসক্রিপশনের ব্যাপারে আমরা যাচ্ছি। আচ্ছা, এখন আমরা ফ্রিল্যান্সিং এর ক্লাস শুরু করব। আমরা এই ভিডিওটাকে ব্রেক করছি, অর্থাৎ দুইটা ভিডিও হবে। আমি ভিডিওটা অফ করছি, তাহলে দুইটা ভিডিও হয়ে যাবে। তো দুইটা ভিডিওর লিংকই দিয়ে দেওয়া